নমস্কার, সবাইকে স্বাগতম জানাচ্ছি। লাইট হাউস কাউন্সিলিং অ্যান্ড থেরাপি সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই ওয়েবিনারে ইনসাইড দ্য কর্পোরেট মাইন্ড ফরেনসিক সাইকোলজি অফ ফ্রড অ্যান্ড হোয়াইট কলার ক্রাইম। আজকের সঞ্চালনায় থাকছি আমি, রূপা দেবনাথ, বর্তমানে অধ্যয়নরত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে। আমরা কি কখনো ভেবে দেখেছি শিক্ষিত ক্ষমতাশীল মানুষরা কেন ক্ষমতার উচ্চাসনে বসেও তারা বিভিন্ন অপকর্ম এবং প্রতারণা অন্ধকারের পথ বেছে নেয়? এই সকল জানা অজানা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে আমাদের আজকের এই লাইভ সেশনে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি, যিনি ফরেনসিক সাইকোলজির গবেষক এবং ডিরেক্টর মোহাম্মদ মেরাজ হোসেন স্যার, পিএইচডি গবেষক, ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি ইন্ডিয়া এবং ডিরেক্টর বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফরেনসিক সাইকোলজি অ্যান্ড সায়েন্স, ঢাকা। স্যার, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমার পক্ষ থেকে, সাথে লাইট হাউস কাউন্সেলিং অ্যান্ড থেরাপি সেন্টারের পক্ষ থেকে আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যে শুরুতেই জানতে চাই আপনি কেমন আছেন এবং আজকে সারাটা দিন কি কি ব্যস্ততার মধ্য দিয়ে কাটিয়েছেন? ওকে, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ আমাকে কথা বলার এই ইউনিক টপিকস নিয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আর আজকে শুক্রবার ছিল হচ্ছে সারাদিন রান্না-বান্না করছি, খাওয়া-দাওয়া করছি। এর পরবর্তীতে পিএইচডির কাজ করেছিলাম, ডেটা এন্ট্রির কাজ। আর হচ্ছে আজকের যে কথাবার্তা বলবো এইগুলো নিয়ে অফিসিয়াল কাজগুলো করেছি। আলহামদুলিল্লাহ ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে। স্যার, ধন্যবাদ আপনাকে। এটা আমাদের জন্য একটা অপরচুনিটি ছিল, যেহেতু আজকে শুক্রবার। তো দেখা যাচ্ছে যে আপনি আজকের দিনটা হয়তো অন্যান্য দিনের মধ্যে দিয়ে এত বেশিও খুব কর্মব্যস্ততা ছিল না, তাও আপনি সময় বের করে আমাদের সাথে আজকে যোগ দিয়েছেন এবং আমাদের অনুষ্ঠানটিকে আরো বেশি ফলপ্রসূ করে তুলেছেন। এটা আমাদের জন্য একটা অন্যতম পাওয়া। স্যার, এখন আমরা আমাদের আজকের এই আলোচনার মূল প্রসঙ্গে যেতে চাই। আমার প্রথম যে প্রশ্নটি থাকবে আপনার কাছে সেটি হচ্ছে, আজকের আলোচনার বিষয় তো ইনসাইড দ্য কর্পোরেট মাইন্ড। এই ইনসাইড দ্য কর্পোরেট মাইন্ড বলতে আমরা আসলে কি বুঝি, এটা নিয়ে যদি আপনি কিছু বলতেন। ওকে। প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা হচ্ছে কাজকর্মের একটা কালচার আছে। মানে কালচারটা সংস্কৃতি বলতে পারেন। এখন এই সংস্কৃতিতে হচ্ছে ব্যক্তি, কথাবার্তা, তাদের মূল্যবোধ, এই একটা যে কালচার বা পরিবেশ, এই পরিবেশটাকে হচ্ছে আমরা ধরতে পারি। যেমন হলো বাংলাদেশে যে সরকারি প্রতিষ্ঠান, আমি বোঝার স্বার্থে অনেকগুলো উদাহরণ নিয়ে আসতেছি। আমাদের বিআরটিসিতে হচ্ছে যাবেন, বিআরটিসি গুলোতে সরকারি অবস্থাগুলোতে হচ্ছে আপনি টাকা ছাড়া কাজ করতে পারবেন। একটা কালচার সেখানের মধ্যে। সবাই সরকারি চাকরি এবং দালালে আপনি হচ্ছে ভরপুর। আবার সরকারি হসপিটালগুলোতে যাবেন, সিট পাচ্ছেন না, দালাল আশপাশে ঘুরতেছে। আবার আপনি যদি কর্পোরেট অবস্থানগুলোতে যান, কর্পোরেট গুলোর মধ্যে হচ্ছে যে সেখানের মধ্যে যদি আপনি টপ ইন্টারন্যাশনাল, মাল্টিন্যাশনাল গুলোতে যান, খুব পোলাইটলি কথা বলবে এবং তারা ওয়েলকাম করবে এবং ইথিক্স গুলো মেইনটেইন করবে। আবার যদি পলিটিশিয়ান কোন ব্যক্তিদের হচ্ছে যে প্রতিষ্ঠানের মধ্যে যান অথবা এই রিলেটেড যারা পাওয়ার এবং কন্ট্রোল করতে চায়, তাদের ওখানের মধ্যে দেখবেন তারা মুখে অনেক কিছু বলে এবং হচ্ছে যে পরবর্তীতে দেখা যায় বাইরে অনেক কিছু কাজ করে। আবার কিছু লোক আছে হচ্ছে যে আপনার যেটা দেখাচ্ছে, অর্থাৎ আমার টার্গেটটা ফিল আপ করতে হবে, আমি যা বলছি কমিটমেন্টটা ঠিক রাখতে হবে, কমিটমেন্টের চক্করে তারা ইথিক্স গুলোকে হচ্ছে ভুলে যাচ্ছে তাদের এই টার্গেট ফিল আপ করার ক্ষেত্রে। অতএব এই মানেটা হলো আপনি একটা কর্পোরেটের প্রতি এই পরিবেশটা কেমন, সেখানে মূল্যবোধ, কাজ করার যে সিস্টেমটা এবং কাজ আদায় করার যে ওভারঅল তাদের যে প্রসেস, সেই বিষয়টাকে বোঝানো হয়। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে এবং সাংগঠনিকভাবে আপনি পুরোটা বিষয় আমাদের সাথে তুলে ধরেছেন। এই পর্যায়ে আমার দ্বিতীয় প্রশ্ন থাকবে আপনার কাছে, এই হোয়াইট কলার ক্রাইম বলতে আসলে কি বোঝায়? এটি সাধারণ ক্রাইম থেকে কিভাবে আলাদা? ওকে, হোয়াইট কলার ক্রাইম হচ্ছে মনে করেন এই টাই স্যুট পরে হচ্ছে যে তারা সুন্দর মতন কথা বলবে, কাজ করবে, যেটা মারামারি পড়বে না, সাধারণ লোকরা এটা ক্রাইম হিসেবে দেখবে না। এরকম ভাবে হচ্ছে তারা হচ্ছে অন্যায় করে চলে যাবে বা দেশের অনেক ক্ষতি করে ফেলবে। এটার আমি বুঝার সাথে কয়েকটা হচ্ছে উদাহরণ নিই। বাংলাদেশে যেমন হচ্ছে এস আলম যে গ্রুপটা আছে, ব্যাংক থেকে কোটি কোটি টাকা নিয়ে গেছে। সে কিন্তু দেখেন ট্রাই কোট পরা একজন লোক, কোনো মারামারি করে নাই, কোনো ঝগড়াঝাটি করে নাই, কাউকে খুন করে নাই। এর পরবর্তীতে যারা মনে করেন এরকম বিভিন্ন আহ আপনার শেয়ার বাজার কেলেঙ্কারির মধ্যে হচ্ছে লিপ্ত থাকে, শেয়ার বাজারের যে অনেক প্রাইসটাকে ফেক ভাবে অনেক বাড়িয়ে তুলে এর পরবর্তীতে সেল করে অন্যদেরকে নিঃস্ব করে দেয়।
অতএব তারা হচ্ছে বুদ্ধি দিয়ে, টেকনিক দিয়ে হচ্ছে যখন মানুষকে আপনার ক্ষতিগ্রস্ত করবেন, এটা হোয়াইট কলার ক্রাইম হিসেবে বলা হয়। যেমন এফবিআই রিপোর্ট অনুযায়ী ২০২২ সালের রিপোর্টে ওনারা বলছেন হোয়াইট কলার ক্রাইমটা এত বেশি ক্ষতিকর, যেটা সাধারণ রাস্তাঘাটে যে মানুষ মারা যায় বা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর থেকে বেশি ক্ষতিকর হচ্ছে হোয়াইট কলার ক্রাইমটা। আর আমাদের দেশে হচ্ছে দেখেন হাজার হাজার কোটি টাকা, সেটা রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, সকল ব্যক্তিরা কোটি কোটি টাকা দেশ থেকে নিয়ে হচ্ছে তারা বাইরের দেশে চলে আসে, বাইরের দেশে লাক্সারিয়াস লাইফ লিড করতেছে। দিন শেষে কিন্তু সাধারণ মানুষগুলো হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ধরলাম কোন ব্যাংকের থেকে যদি ১,০০০ কোটি টাকা হচ্ছে যায়, কেউ নিয়ে যায়, এটা কিভাবে ফিল আপ করা হবে? এটা ফিল আপ করবে যতজনের অ্যাকাউন্ট আছে, যতজনের লাভ আছে, ওখানে লাভ থেকে কেটে 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 ওই ১,০০০ কোটি টাকা হচ্ছে ফিল আপ করা হবে। অতএব তারা ওয়ান কাইন্ড অফ তাদের যে চুরি করার টাকাটা আমার টাকা দিয়ে আপনার টাকা ট্যাক্স এগুলো দিয়ে ফিল আপ করা লাগতেছে। কিন্তু তারা এটাকে কখনো হচ্ছে ক্রাইম হিসাবে দেখে না। তারা তাদের এটা স্ট্যাটাস, তাদের হচ্ছে এটা অর্জন, তাদের কারো নিজের দেশ, কারো নিজের হচ্ছে যে ক্ষমতার পাওয়ার বলতে পারেন, অথবা হচ্ছে তার লিঙ্ক আপ, এইগুলোর থেকে তারা ব্যবহার করে এই কাজগুলো করে থাকে। অতএব হোয়াইট কলার ক্রাইম হচ্ছে একটা সূক্ষ্ম ব্রেনের খেলা, যেটা পাওয়ারের খেলা, কন্ট্রোলের খেলা, যেটা মানুষের চোখের অন্তরালায় একদম পুরা দেশটাকে বা পুরা সিস্টেমটাকে খেয়ে ফেলা বা নষ্ট করে ফেলা। স্যার, আপনার কথার প্রসঙ্গে আমরা কি এটা বলতে পারি যে হোয়াইট কলার ক্রাইম হচ্ছে এমন একটা ক্রাইম যেটা আসলে ক্রাইম ঠিকই হচ্ছে, কিন্তু আমাদের সেটা চোখের আড়ালে এবং সেটা অদৃশ্যভাবে, আমরা কি এভাবেও সংজ্ঞায়িত করতে পারি? হ্যাঁ, হ্যাঁ, করতে পারি আমরা। কারণ এটা হচ্ছে তো মারামারি হচ্ছে না। কেউকে আমি খুন করতেছি না, মারতেছি না। এজন্য দেখাও যাচ্ছে না, ব্লাড হচ্ছে না, কোনো রাস্তাঘাট আমি আটকাচ্ছি না। আমি হচ্ছে কাগজ, বুদ্ধির কলমে, সিস্টেমের মার প্যাঁচে দিয়ে হচ্ছে আমি টাকা কামাচ্ছি। যেটা হচ্ছে পরবর্তী সময়ে যখন একদম বড় লস খাচ্ছে, ধরা খাচ্ছে অথবা ধরা খাচ্ছে না। জি স্যার, তাহলে তো আমরা এটা বলতেই পারি যে ঠান্ডা মস্তিষ্কে যে অপরাধটা করা, এটাই হচ্ছে হোয়াইট কলার ক্রাইম। থ্যাংক ইউ স্যার, আপনি খুব সুন্দরভাবে আমাদের এই নতুন নতুন জিনিসগুলো তুলে ধরেছেন। সত্যি কথা বলতে আজকে যদি লাইভ সেশনটাতে আমি না যুক্ত হতাম, আমিও এই বিষয়গুলো জানতে পারতাম না। তো লাইট হাউস কাউন্সিলিং থেরাপি সেন্টার আমাকে এই একটা সুযোগ করে দিয়েছে, যেটার জন্য আমি আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আমার পরবর্তী প্রশ্ন রইল আপনার কাছে। কর্পোরেট অপরাধে জড়িত ব্যক্তিদের মধ্যে কি কি বৈশিষ্ট্য বা মানসিক প্রবণতা বেশি দেখা যায় বলে আপনি মনে করেন? এখানে মানসিকতার আমি বলব না। এখানে সিস্টেমগুলো এমনভাবে তৈরি হয়, সেই সিস্টেমটাকে একজন মানুষকে আমি অনেক ক্ষেত্রে অপরাধী করে, আবার কিছু ক্ষেত্রে হচ্ছে মানুষের অপরাধ করার ক্রাইম থাকে। আমি আপনাদের এই সিস্টেমটা বোঝানোর জন্য কিছু উদাহরণ নিয়ে আসি। বাংলাদেশে যে কিশোর গ্যাং যারা আছে, আপনি তাদেরকে দেখেছেন কিনা? তারা হচ্ছে যে খুব দাঁড়াবটি নিয়ে হচ্ছে পলিটিক্যাল সাপোর্টে বা তারা খুব এলাকার মধ্যে হচ্ছে অনেক সাহসের সাথে চলত এবং তাদের কাছে মানি, টাকা বা মাদক এগুলো খুব এভেইলেবল ছিল। তারা লাইফ হচ্ছে যে টাকার পাওয়ারের মজাটা পেয়ে গেছে। এখন এই ছেলে যখন হচ্ছে কর্পোরেট লাইফে চলে যাবে, যে আনইথিক্যাল কাজগুলো ছোট, ছোট করেছে অথবা দেখেছে, দেখে হচ্ছে মজা পেয়েছে লাইফে একবার, সে কর্পোরেট লেভেলে বিভিন্ন জায়গায় যাবে। সেখানের মধ্যে হচ্ছে যে আপনার সে ক্রাইম গুলো করতে পারবে। কারণ সে লাইফের সাথে ওয়ান কাইন্ড অফ অভ্যস্ত বা যেকোনো এখন সিচুয়েশন এর কারণে সে করছে না। যেমন বাংলাদেশে তো এখন গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে। আমি আমার প্রচুর ফ্রেন্ড সার্কেল, সিনিয়র জুনিয়র অনেকে দেখেছি গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে আগের গভর্নমেন্টের ছিল, এখন হচ্ছে যে রাজনীতি তাদের দল পাওয়ারে নেই, এই জন্য তারা এখন অনেক কর্পোরেট যাচ্ছে। বাট এরাও কিন্তু ক্রাইম করার চান্স আছে, কারণ হলো তারা লাইফের কোন শর্টকাট, কারণ যে সবসময় পরিশ্রম না করে শর্টকাট খোঁজার চেষ্টা করবে তারাই ক্রাইম করবে। কারণ পৃথিবীতে শর্টকাট বলে কোনো কিছু নাই। আপনি ১,০০,০০০ টাকা, ৫০,০০০ টাকা, ১,০০,০০,০০০ টাকা কেউ কামাতে পারে না। এটাও মানে এই আমাদের যে ক্রাইম গুলো বলতে পারেন ওয়ান নাইট স্ট্যান্ড, এগুলো এগুলো সবগুলো আমাকে প্রমোট করে হচ্ছে যে আপনারা মানে অতিরিক্ত টাকা কামান। বাংলাদেশে একটা ছেলে অথবা মেয়ে মাস্টার্স পাস করে ২০,০০০ থেকে ৪০,০০০ টাকার এই একটা রেঞ্জের মধ্যে স্যালারি পেয়ে থাকে। আপনি বিসিএস ক্যাডার হলো আপনার স্যালারি হবে ৩৮,০০০ সামথিং। মানে কি বাংলাদেশের টপ ক্লাস স্যালারির হচ্ছে রেঞ্জ হচ্ছে ২০,০০০ থেকে ৪০,০০০। তাহলে এর থেকে আরো নিচে সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে। কিন্তু আমরা আজকে সোসাইটিতে কি দেখেন, যে আমাকে হচ্ছে যে মনে করেন বলে ১,০০,০০০ টাকা, ১,০০,০০,০০০ আয় করতে পারবে না, সে আমাকে বিয়ে করতে পারবে না, আমাকে আইফোন লাগবে। তাহলে দেখেন আমাকে কিন্তু সোসাইটি ওয়ান কাইন্ড অফ ইনকারেজ করতেছে ক্রাইম করার জন্য। এবার আরেকটা হচ্ছে আমি বলি যে মাইন্ড গুলো বলছেন, এগুলো আসলে কোনো একক কারণ না। এটা ব্যক্তিগত কারণ, সে দেখে বড় হচ্ছে, অন্যরা চাচ্ছে। বাংলাদেশে একটা সরকারি চাকরির বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা সরকারি চাকরিটাকে একদম সোনার হরিণ মনে করি। এখন তাহলে সরকারি চাকরির কথা আমি যদি ধরি,
কেউ যদি বিসিএস এ জব করে থাকে তাহলে জব পেয়ে থাকে, সে টোটাল সব মিলে 38,000 টাকা পাবে। এখন একজন যে বিসিএস ক্যাডারে, ঠিক আছে, তার মা বাবা তার আন্ডারে চলে আসবে, সে তো বিয়ে করবে, তাহলে মা বাবা এবং সে নিজে আর তার ওয়াইফ অথবা হাজবেন্ড যেই হোক, 4 জনের সংসার। 4 জনের সংসার বাংলাদেশে এখন 40,000 টাকা চলে না। এটা তো আমি ফার্স্ট ক্লাসে এক্সেপশনাল জবের কথা বলেছি। এবার যারা সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস জব করে, যাদের 15, 20, 25,000 টাকা স্যালারি, তাদের কাছেও তো সবাই ছেলে মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে থাকে। কেন 20,000 টাকায় সংসার পালন করবে এই নিয়তে যে না, আমার ছেলে আমার মেয়ে ওখানে 20,000 টাকায় সুখে থাকবে, নাকি সরকারি চাকরির আরামে থাকবে? তাহলে আরামটা কোথায় থেকে আসবে? 20,000 টাকার মধ্যে তো আরাম নেই, 30,000 টাকার মধ্যে তো আরাম নেই। তাহলে যে বাবা হচ্ছে মেয়েকে বিয়ে দিচ্ছে সরকারি চাকরি, সেকেন্ড ক্লাস থার্ড ক্লাসের মেয়ে আরামে থাকবে, রিল্যাক্সে থাকবে, 20,000 টাকা আরামে থাকা যায় না বাংলাদেশে, 30,000 ইম্পসিবল। তাহলে সে ওয়ান কাইন্ড অফ সাপোর্ট দিচ্ছে, প্রভোগ করতেছে তুমিও ক্রাইম করো, তাহলে সে সুযোগের সন্ধানে থাকবে। অতএব সে যখন সুযোগ পাবে সে যে ক্রাইম করবে। এই জন্য আমরা বলি সুযোগ মানুষকে চোর বানায়। আপনি হচ্ছে ট্রাফিক পুলিশের কথা আছেন, আপনি যে রোডের পাশে দাঁড়ান, আপনাকে কেউ 100 টাকা দিবে না, ট্রাফিক পুলিশ দাঁড়ালে দিবে, কারণ তার কাছে সুযোগ আছে এই জন্য দিচ্ছে। অতএব এই সুযোগগুলো মানুষকে চোর বানায়। একটা হচ্ছে তার পার্সোনালিটি, হচ্ছে সে দেখে দেখে বড় হয়েছে। আর আমাদের বাংলাদেশে যে প্র্যাকটিস গুলো বলতেছেন, আমরা সবসময় দেখেছি সৎ লোকরা কষ্টের মধ্যে ছিল, অপমানিত লাঞ্ছিত হয়েছে। একমাত্র মানে পলিটিশিয়ান, করাপ্টেড এবং হচ্ছে ক্রিমিনাল, এরাই সবসময় সমাজে কন্ট্রোল করেছে, সমাজে মানে সমাজের মধ্যে একটা দাম্ভিক্য নিয়ে চলেছে, তাদেরকে কখনো আইন কেউ টাচ করতে পারে নাই, এরকম। যার কারণে সবাইকে একটা ফ্যান্টাসির মধ্যে চলে আসছে, না আমাকে এরকম করতে হবে, আইন করতে হবে। একমাত্র তারাই হচ্ছে সৎ অবস্থায় থাকতে পারতেছে যাদের মূল্যবোধ বেশি। মূল্যবোধ রিলিজিয়ন থেকে আসতে পারে, মূল্যবোধ ফ্যামিলি থেকে আসতে পারে। না আমি জয় বাবা আছে ওইটাতে অল্পতে সন্তুষ্ট থাকবো, আলহামদুলিল্লাহ। একমাত্র ওরা ছাড়া, একটা হচ্ছে যারা ভিতর থেকে আছে, এছাড়া বাকিরা এক্সট্রা কাজ করতে গিয়ে ক্রাইমের মধ্যে চলে যাচ্ছে। আর বাংলাদেশ জনবসতি এলাকা হওয়ার কারণে হচ্ছে কি, আমাদের ওভারটাইম করার হচ্ছে সুযোগগুলো নেই। মনে করেন কেউ 6টার পর হচ্ছে যে অন্য কাজগুলো করবে, কাজেরও খুব সংকট। আবার আরেকটা কালচার হচ্ছে, আমি মনে করেন মাস্টার্স পাস করছি, আমি এখন ফুড ডেলিভারি দিব, আমার ইজ্জত চলে যাবে, কিন্তু সে ছেলে আবার ইউকে ইউএসএ যে করে। অতএব এই আমাদের এই মেন্টালিটি, এগুলো কিন্তু হচ্ছে আস্তে আস্তে আমাদের ক্রাইমের দিকে নিয়ে যাচ্ছে। এর পরবর্তীতে হচ্ছে যদি আপনি খুব বেশি ফ্যান্টাসি লোক হন এবং আপনি যে আশপাশের লোক কি বলবে, আপনার সমাজের স্ট্যাটাস মেনটেন করতে হবে, আপনার ছেলেকে বাইরে, যেমন সরকারি চাকরি বলে হচ্ছে আপনি বাইরের দেশে 30-40 হাজার লাখ টাকা দিয়ে হচ্ছে যে পড়াচ্ছেন, এত টাকা কই পাইছেন? অতএব নিশ্চয় আপনার লাইফ স্টাইল মেন্টাল এদের তৈরি করার জন্য হচ্ছে, বা স্ট্যাটাস মেনটেন করার জন্য আপনার ক্রাইমের দিকে যাচ্ছেন। তাহলে আমি এটা একটা সোসাইটির চাপ বলবো। এরপর হচ্ছে এনভায়রনমেন্ট গুলো, আমাদের সিস্টেম গুলো এমন অবস্থা আছে, যেমন ব্যাংক থেকে, যেটা বারবার উদাহরণ দিচ্ছি, 1,000, 2,000, 5,000 কোটি টাকা নিয়ে যাবে, তাদের কিচ্ছু হবে না। কিন্তু আমি আপনার 15 লাখ টাকার জন্য ব্যাংকে যাই, ব্যাংক হচ্ছে 1 টাকাও দিবে না। তারা কত কাগজপত্র কত কিছু চাইবে, তাদের সময় চাওয়া হয় নাই, তাদের সময় জামানত এগুলো দেখানো হতে। সিস্টেম গুলো এমন ভাবে বানানো হয়েছিল, ক্রিমিনাল যেন ক্রাইম করতে পারে, সাধারণ মানুষ যেন আরো পেরেশানের মধ্যে থাকে। আর বাকি হচ্ছে পেয়ার বাই গ্রুপ গুলোতে। এখনকার সোশ্যাল মিডিয়াতে হচ্ছে লাক্সারিয়াস লাইফকে এত প্রমোট করা হয়েছে, যার কারণে হচ্ছে সবাই একটা প্রেশার মধ্যে থাকে, আমাকে বেশি কামাইতে হবে, এবং ওখান থেকে হচ্ছে যে তার আচরণগুলো চলে আসে। আর এছাড়া কারো যদি পার্সোনালিটি ডিসঅর্ডার বলতে পারেন, অথবা হলো অন্যদের দ্বারা হচ্ছে যে মার কাট একটা টেন্ডেন্সি থাকে, বা খুব লোভী প্রকৃতি হয়ে থাকে, তারাও কিন্তু ক্রাইম করতে পারবে বা ক্রাইম করে। অতএব আমাদের সিস্টেমটাকেও পরিবর্তন করতে হবে। আমাদের আশপাশের হচ্ছে যে মানুষের পার্সোনালিটির মধ্যে কোনো প্রবলেম আছে কিনা আচরণগত, সে জায়গায় ঠিক করতে হবে। এবং আমাদের মোরাল প্র্যাকটিসটা কিভাবে, আশপাশে সবাই মোরাল একটা সিস্টেম মেনে চলতেছে, সেই জিনিসটা দেখতে হবে। এবং আমরা একটা হচ্ছে ক্রাইম করাটাকে আমরা অনেক ক্ষেত্রে হচ্ছে ক্রাইম মনে করি না, এটাকে হালাল মনে করি। যেমন হলো, আমি যদি আমার এক্সপেরিয়েন্স বলি, বাংলাদেশে হচ্ছে আহ আজ থেকে 5 বছর আগে, 10 বছর আগে ঘুষ নিলেও টেবিলের তলে নিত। এখন হচ্ছে তার কিন্তু টেবিলের উপরে নেওয়া হয়, এবং এটা ঘুষ মনে করে, এটা তাদের এক্সট্রা ইনকাম, এক্সট্রা খরচ মনে করে। এখন আমি এই ঘুষ না করে আমি দুইটা ক্যাটাগরি দেখলাম। একটা হচ্ছে আপনার লিগ্যাল কাজ করে দিবে, এটার জন্য ঘুষ নিবে, আর একটা হচ্ছে ইলিগাল কাজ করে নিবে। এখন যারা লিগ্যাল কাজ করে দেওয়ার জন্য ঘুষ নেয়, তারা নিজেদেরকে কখনো অপরাধী ফিল করে না সরকারি কর্মক্ষেত্রে গুলোর ক্ষেত্রে। যেমন আপনি একটা বিআরটিসি কার্ড করতে যাবেন, আমি নিজে ইন্টারন্যাশনাল কার্ড করছি, 1,000, 2,000 টাকা এক্সট্রা দেওয়া লাগছে, তাদের এক্সট্রা খরচ। এবং তারা এটা ওপেনলি বলছে, ওপেনলি নিচ্ছে, কারণ হলো আপনার হলো এটা তাদের হচ্ছে একটা পাওনা হক।
এখন সরকার যে চাকরি দিচ্ছে ওইটা তো হয় না, তাদের তো এক্সট্রা লাইফস্টাইল লাগবে। এবার আরেকটা হচ্ছে মনে করেন অবৈধভাবে কোনো কিছু আমি এখানে নাই কিন্তু আমি ট্রেড লাইসেন্স বলেন, তারপর হচ্ছে আ ড্রাইভিং কার্ড বা পাসপোর্ট কত কিছু করা যায় বাংলাদেশে টাকা দিলে। অতএব অবৈধ কাজ যখন করে দেয় তখন এটা একটু ক্রাইম আপাতত মনে করে। অতএব মোরাল ভ্যালু যে ডাউন হয়ে গেছে এটা আমাদের আরেকটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। এছাড়া আমি আরেকটা জিনিস হচ্ছে বলব, যেমন বাংলাদেশে মোরাল প্র্যাকটিসটা খুব বেশি নাই। একে অন্যকে ডাউন করার দিকে আছে। ইন্টারন্যাশনালি আপনি যদি দেখেন কোন আমাদের এমপি মন্ত্রীদের প্রতি যদি কোন অভিযোগ আসে, অভিযোগ আসলে তারা সরি হ্যালো? ওকে। হ্যাঁ, অভিযোগ যদি আসে, অভিযোগ আসলে হচ্ছে যে তারা কি করে? সরি বলে হচ্ছে যে তারা তাদের পদত্যাগ করে। বাংলাদেশের ইতিহাসে বলেন একদম প্রমাণ ছাড়া শুধু অভিযোগ এসে নিজে যেন আপনার দেশের সিস্টেমের ক্ষতি করছে এরকম কেউ পদত্যাগ করছে? মানে জনগণ না চাওয়ার আগ পর্যন্ত? অতএব করে না। বাংলাদেশে কোন মোরাল প্র্যাকটিস হচ্ছে নেই। যার কারণে আমি মনে করি ক্রাইম এর একটা স্বর্গ হবে বাংলাদেশ। জি স্যার, আপনার বক্তব্যের মধ্য দিয়ে আমি এতটুকু অন্তত বুঝতে পেরেছি আমাদের যে এই ক্রাইম বা অপরাধ এটা আমাদের আসলে নিজেদের রক্তেই মিশে গিয়েছে। এটা আমরা যতই বলি সেটা থেকে আমরা বেরোতে পারছি না, এবং বলে না যে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যাওয়া, এবং মোরাল প্র্যাকটিসের যে জায়গাটা সেটাতে অবশ্যই আমাদের অবক্ষয় আছে। এবং আমরা দেখি যে সমাজে বা আমাদের রাষ্ট্রে যারাই হচ্ছে বড় বড় পর্যায়ে আছে তারা দিন শেষে তারাই কেবল আরো উচ্চ পর্যায়ে যাচ্ছে, এবং যারা হচ্ছে দিনমজুর বা তাদের থেকে একটু লোয়ার ক্লাসে আছে তারা দিন শেষে তাদের সেই কষ্টের মধ্যে দিয়ে জীবন যাপন করতে হচ্ছে। কিন্তু এই দুইটা সেক্টরের মধ্যে যে সমতা সেটা আসলে হচ্ছে না, আর আমার মনে হয় না যে এটা আদৌ পসিবল, কারণ এই একটা প্র্যাকটিস অনেক আগে থেকে আমাদের দেশে চলে আসছে। তো আমার মনে হয় যে এই অসমতাটার জন্যই এই যে ক্রাইম বা হোয়াইট কলার ক্রাইম বা আমরা যেটাই বলে এটাকে আখ্যায়িত করি না কেন, এটা হচ্ছে বেড়েই যাচ্ছে। স্যার, এ পর্যায়ে আমি জানতে চাইছি উম, কোম্পানির কর্মপরিবেশ বা সাংগঠনিক সংস্কৃতি সংস্কৃতি কিভাবে অনৈতিক আচরণ বা প্রতারণার মানসিকতাকে গড়ে তুলতে পারে? আহ এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি। ধরলাম হলো আমি এখন হচ্ছে আছি সরকারি প্রতিষ্ঠানে কাজ করছি বা ধরলাম হচ্ছে বিআরটিসিতে আমি কাজ করছি অথবা পুলিশে কাজ করছি। এখানে কিন্তু হচ্ছে যে আমার এনভায়রনমেন্ট হচ্ছে আমার মনিটরিং হাই অথরিটি হচ্ছে যে ওরাও হচ্ছে যে অনেকে এলোমেলো করতেছে এবং হচ্ছে জানে এইজন্য লোয়ার অর্ডার অর্ডার যারা আছে তারাও কাজকর্ম করে। আমি হাই অর্ডার, মিডল অর্ডার, লোয়ার অর্ডার এটার একটু পার্থক্যটা আপনাদেরকে বুঝিয়ে নিই। আমি তো মূলত ইন্টেলিজেন্স পুলিশে কাজ করি। এজন্য ওদের সেক্টর গুলো আমার খুব ভালো বুঝে আসে। যেমন বাংলাদেশের পুলিশের হচ্ছে টপ হচ্ছে আইজি। আইজির নিচে হচ্ছে অ্যাডিশনাল আইজি। এরপরে হচ্ছে যে আপনার হচ্ছে যে ডিআইজি আছে। এরপরে ডিআইজির নিচে হচ্ছে যে অ্যাডিশনাল ডিআইজি। অর্থাৎ হলো এই ৪ জন লোক হলো আমি টপ অর্ডার দিলাম। এরা যেকোনো প্রতিষ্ঠানের টপ থাকে, যেকোনো উইং এর টপ থাকে, এরা যেকোনো সিদ্ধান্ত নিতে পারে। মানে এরা সিদ্ধান্ত টেকার। এবার মিডল অর্ডার অর্থাৎ এরা হচ্ছে প্ল্যানিং করে। এবার হচ্ছে আপনার আ ম্যানেজমেন্টটা হচ্ছে কারা করে? ম্যানেজমেন্টের অংশ হচ্ছে সেকেন্ড অর্ডার যেটা আছে। আপনার টপ অর্ডারের পরে আপনি সেকেন্ড অর্ডার বা ফার্স্ট অর্ডার যেটাই বলেন, সেখানের মধ্যে হচ্ছে যে আমি যদি পুলিশের ক্ষেত্রে বলি, তাহলে হচ্ছে যে আপনার এসপি, এএসপি তারপরে হচ্ছে যে আপনার ওসি মানে এই আমি এটা আমার বোঝার স্বার্থে আপনার বলছি। এরা হচ্ছে কি ম্যানেজ করে। এরা যেমন থানার প্রধান থাকে, বিভিন্ন জেলার প্রধান থাকে। এখন এরা কি করে বিভিন্ন উপর থেকে অর্ডার গুলোকে মেইনটেইন করে। এবার আসেন লোয়ার অর্ডার। লোয়ার অর্ডারকে এবার হচ্ছে যে আপনার আমি ওসি বললাম। ওসি মানে ইন্সপেক্টর। এর নিচে হচ্ছে যে আপনার এসআই থেকে শুরু করে বাকি নরমাল সৈনিক পর্যন্ত। এখন আমরা সাধারণ লোক সবাই হচ্ছে যে পেরেশান। এসআই এটাতে টাকা নিয়েছে, ওখানে টাকা নিয়েছে। কিন্তু আমি বলি লোয়ার অর্ডারকে সোজা করা বাংলাদেশের ২ মিনিটের কাজ। যদি হচ্ছে টপ অর্ডার এবং মিডল অর্ডার হচ্ছে কোনো বিষয়ে সিরিয়াস থাকে, তারা যদি খুব সৎ থাকে, যখন দেখবে হচ্ছে উপরের হায়ার অর্ডার হচ্ছে যে কাজ করতেছে, লোয়ার অর্ডার অটোমেটিক কাজ করতে বাধ্য হয়ে যায়। এবার সেম থিংটা হচ্ছে আপনার আপনার অন্যান্য মন্ত্রণালয়ে যান একই রকম। এবার কর্পোরেট লেভেলে আসেন। কর্পোরেট লেভেলে হচ্ছে যে বিশেষ করে ইন্টারন্যাশনাল, মাল্টিন্যাশনাল বড়, বড় কর্পোরেট গুলোতে যেখানে খুব প্রফেশনালিজম পারফেক্টলি মেইনটেইন করা হয়। সেখানের মধ্যে আমরা খুব দেখি একদম খুব প্রফেশনাল ভাবে কথা বলতে হয়, প্রফেশনাল ট্রেনিং গুলো থাকে এবং হায়ার অর্ডার গুলো হচ্ছে খুব বেশি সিরিয়াস থাকে। যার কারণে কি হয় কি নিচের এবং তাদের ট্রান্সপারেন্সিটা খুব বেশি থাকে। ক্লায়েন্ট কি বলতেছে না বলতেছে এবং তাদের রিচেকিং করাটার অপশনটা থাকে। তখন হচ্ছে কি এই লোকটার সুযোগ থাকলো বা তার মধ্যে কোনো প্রবণতা থাকলো ক্রাইম করে হচ্ছে করতে পারতেছে না বা অপরাধ করতে পারতেছে না। কিন্তু কর্পোরেটের ক্ষেত্রে হচ্ছে বা চাকরির ক্ষেত্রে
আমরা বাঙালিরা বলে না আমাদের জাতীয় খেলা হচ্ছে হাডুডু, মানে কি অন্য আরেকজন উঠলে আমি তাকে টেনে নামাবো। অতএব এটাও আমাদের রক্তের মধ্যে, ডিএনএর মধ্যে আছে। এই জন্য আমরা হচ্ছে তখন করাটা হয়টা কি, কেউ ভালো করলে তাকে আমরা খুব বুলিং করে থাকি, এবং এই তুমি এটা করছো, তাকে ওইটা করেছো। এখন এই বুলিং কারণে যে কেউ যদি সাইকোলজিক্যালি খুব স্ট্রং না হয় এবং এগুলো কিভাবে ম্যানেজ করবে এগুলো যদি না জানে, তাহলে এই জিনিসটা তাকে খুব খারাপ মানে কষ্ট দেয় এবং তার পারফরমেন্সটা অনেক খারাপ করে। আর কর্পোরেট লেভেলের পলিটিক্সটা তো আছে। মনে করেন একটা থাকে হচ্ছে, যদি আমি কর্পোরেট লেভেলের কথা বলি, একটা হচ্ছে যে আপনি মালিক গ্রুপ, একটা হচ্ছে যে ম্যানেজমেন্ট গ্রুপ বা এইচআর গ্রুপ, ম্যানেজার গ্রুপ। অতএব আপনি কোন গ্রুপের সাথে থাকবেন সেগুলো একটা হয়ে দাঁড়ায়। আপনার আবার কাজ করতেছে একজন আরেকজনের ক্রেডিট নিয়ে নিচ্ছে। আর সরকারি জায়গায় তো সেম থাকে। সরকারি কর্মক্ষেত্রে হচ্ছে যে আপনি কোন দলের সেটা আবার হচ্ছে গুরুত্বপূর্ণ হয়ে যায়। কর্পোরেট লেভেলে দল এত বেশি গুরুত্ব হয় না। সরকারি চাকরিতে কে কোন দলের সেখানের মধ্যে আপনার দলের হলে বা আপনি বেশি আহ, প্রশংসা করতে পারলে আপনার দলের বা হাই অথরিটি তখন হচ্ছে কি যোগ্যতা না দেখে তাদেরকে প্রশংসা গুলো মানে প্রমোশন গুলো দিয়ে দেয়। এগুলো আমাদের ওয়ার্ক এনভায়রনমেন্টের হচ্ছে আপনার প্রসেস গুলোকে বা কাজের ক্ষেত্রগুলোকে অনেক নষ্ট করে দিচ্ছে। এই জন্য আমাদের ওয়ার্কের কিভাবে আমরা সিস্টেমটাকে ডেভেলপ করছি সেই বিষয়ের উপরে নির্ভর করবে একজন মানুষ কিভাবে আচরণ করতেছে। জি স্যার, আপনি যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেছেন, আমিও মনে করি যে আমাদের কর্মপরিবেশ হোক যে কোনো জায়গায় হোক, সেখানে হচ্ছে লিঙ্ক আপ জিনিসটা অনেক বেশি জড়িত। যার যত ভালো লিঙ্ক আপ থাকবে সে তত ভালো জায়গায় যেতে পারবে। কিন্তু আমার মনে হয় এই জিনিসটা থেকে বেরিয়ে এসে আমাদের হচ্ছে মোরালিটির জায়গাটা আরো স্ট্রং করা উচিত। কারণ একটা মানুষের যখন তার যোগ্যতা থাকবে, সে যখন সবকিছু সামলাতে পারবে, আমার মনে হয় সেই যোগ্য মানুষটাকেই ওই জায়গাটা দেওয়া উচিত। কিন্তু আমি জানি না, ওটা আমাদের দুর্ভাগ্য যে বাংলাদেশের সিস্টেম গুলো এখনো ওরকম হচ্ছে না কেন। যে কারণে হচ্ছে এই ক্রাইম গুলো আরো বেশি হচ্ছে। কারণ যখন শুরুটাই একটা গোড়ায় গলদ দিয়ে শুরু হবে, তখন তার ভিত্তি যখন পচে যাবে, তখন তো তার উপরে যত ভালোই দালান করা হোক না কেন, সেটা তো একসময় ভেঙে পড়বে। তো আমি মনে করি যে শুরুটা যদি ভালো হতো বা ভালো হয়, তখন আর আমাদের এই ক্রাইম গুলো বা ওই অপরাধ গুলোর যে হওয়ার যে পসিবিলিটি, সেটা অনেকাংশে কমে যাবে। স্যার, এ পর্যায়ে আমি জানতে চাই, একজন ফরেনসিক সাইকোলজিস্ট হিসেবে কিভাবে কারো আচরণ পর্যবেক্ষণ করে বুঝতে পারবেন যে তিনি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত আছেন? ওকে। ফরেনসিক সাইকোলজিস্ট আসলে ম্যানুয়াল এবং টুলস দুইভাবে ইউজ করা হয় বা কাজ করে। একটা হলো ম্যানুয়াল, কিভাবে একজন ব্যক্তির থেকে ইন্টারভিউ হচ্ছে নিয়ে থাকে, তার সাথে তথ্যগুলো নিয়ে থাকে, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার স্টেটমেন্টগুলো অ্যানালাইসিস করে, তার হিস্ট্রিগুলো অ্যানালাইসিস করে তখন হচ্ছে যায়, এবং হচ্ছে অডিটের যে কাজগুলো থাকে সেগুলোর সাথে তার কথাবার্তার ম্যাচিং থেকে আমরা বুঝতে পারি যে সে ব্যক্তি কি ক্রাইম করেছে নাকি করেছে কিনা। যেমন ফরেনসিকের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস, স্টেটমেন্ট অ্যানালাইসিস, যেটার উপর আমার খুব পিএইচডি চলছে। এছাড়া আরেকটা হচ্ছে আমরা যদি টুলস এর দিকে যাই, পলিগ্রাফি আছে। অর্থাৎ পলিগ্রাফি মেশিনে বসে আমরা বলে দিতে পারবো এই ব্যক্তি সত্য নাকি মিথ্যা বলছে। পলিগ্রাফি মেশিনের অ্যাকুরেসি আপনার হচ্ছে যায় 83% থেকে শুরু করে 95%। অতএব মুভিতে যত কিছু দেখা হয় এত কিছু সত্য না। ইন্ডিয়ান কোর্টেও কিন্তু পলিগ্রাফি অ্যাকসেপ্ট হয়। এর পরবর্তীতে ব্রেইন ইলেকট্রিক্যাল অসিলেশন ফিঙ্গারপ্রিন্ট বা ব্রেইন ম্যাপিং বলা হয়, যেখানে মাথায় ইইজি লাগিয়ে দেওয়া হয়। ইইজি লাগিয়ে শুধু তাকে কিছু কথা শুনিয়ে দেওয়া হয় যেগুলো তার নামে অভিযোগ আসছে, এবং সে ওই কাজটা করেছে কিনা ওইটার উপরে ব্রেনের পালস গুলো দেখে, সিগন্যাল গুলো দেখে বলে দেওয়া হয় সে কাজের মধ্যে ইনভলভ ছিল কিনা। এর পরবর্তীতে আমাদের ফরেনসিক সাইকোলজিতে আহ লেয়ার্ড ভয়েস অ্যানালাইসিস নামে একটা টুলস আছে, যেখানে আমি আপনি যে কথা বলতেছি কথাগুলোর ভয়েস গুলো অ্যানালাইসিস করে বলে দিবে আমি কোন সময় সত্য বলতেছি, কোন সময় মিথ্যা বলছি, কোন সময় কোন ইমোশনের উপরে বেস করে বলেছি। এর পরবর্তীতে আমি যদি বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস, ফেশিয়াল এক্সপ্রেশনেরও টুলস আছে, বাট এটার জন্য একদম সরাসরি সামনে থাকতে হয়। আবার আপনার ভিজুয়াল স্ট্রেস অ্যানালাইসিস, অর্থাৎ ফেসে শুধু এই জায়গার মধ্যে আপনার ব্লাড ফ্লো চেঞ্জিং, মাসেল চেঞ্জিং গুলো দেখে বলে দিবে আপনি সত্য নাকি মিথ্যা বলতেছেন। আর আহ, এছাড়া আমাদের প্রচুর ফরেনসিকের টুলস গুলো আছে। আর নার্কো অ্যানালাইসিস আছে, যেটা হচ্ছে বড় আমরা ক্রিমিনালদের উপরে হচ্ছে যে ইউজ করা হয়, বা টেরোরিস্টদের উপরে সে কোনো কিছু স্বীকার না করলে তাকে একটা মেডিসিন দিয়ে দেওয়া হয়, ইনজেকশন দিয়ে দেওয়া হয়, এরপর আনকনসিয়াস মাইন্ডে গেলে তার থেকে কথা, এই কথাগুলো বের করা হয়। অতএব ফরেনসিক সাইকোলজি যারা টুলস গুলো যে দেশে যতটুকু অ্যাপ্রুভ থাকে ওই ভাবে কাজ করা হয়। আর ম্যানুয়ালি হচ্ছে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে কাজ করা হয়। ইনভেস্টিগেশন করে তাকে তথ্যটা কিভাবে বের করবে, কোথায় ইনভেস্টিগেশন করতে হবে এবং কোথায় সমস্যা আছে, কোথায় পরিবর্তন আনতে হবে, কিভাবে কোথায় ট্রিটমেন্ট লাগবে, তার কোনো রোগ আছে কিনা, বা রিহ্যাবিলিটেশন তাকে
পুনর্বাসনটা কিভাবে করবে সেই বিষয় নিয়ে হচ্ছে একজন ফরেনসিক সাইকোলজিস্ট কাজ করে। আর কর্পোরেটের ক্ষেত্রে হচ্ছে মূলত কাজ করবে হচ্ছে আপনাকে সত্য বলছে, মিথ্যা বলছে বা ক্রাইম করছে কিনা সেগুলো হচ্ছে বের করে দেওয়া অথবা এইচআর এর নিয়োগের ক্ষেত্রে হেল্প করতে দেওয়া। এই ব্যক্তিটা আসলে সৎ কিনা, এর পার্সোনালিটি কেমন। এর পরবর্তীতে কাউকে যদি আমরা অপরাধী পেয়ে থাকি তাকে হচ্ছে কিভাবে আইনি প্রক্রিয়াতে আবার স্বাভাবিক লাইফে নিয়ে আসা যায় বা রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের মাধ্যমে সেগুলো নিয়ে কাজ করা হয়। জি স্যার। স্যার আমি এই প্রসঙ্গে আরেকটি জিনিসও জানতে চাই। এই যে ফরেনসিক সাইকোলজির বিভিন্ন যে টুলস গুলো, এই টুলস গুলোর বাংলাদেশে ঠিক অ্যাভেলেবিলিটিটা কেমন? এবং এই ক্ষেত্রে যারাই দায়িত্বপ্রাপ্ত আছেন তারা ঠিক কতটা যৌক্তিকভাবে বা সুষ্ঠুভাবে এই জিনিসগুলো ব্যবহার করতে পারছেন কিনা? বাংলাদেশে ফরেনসিক সাইকোলজির কোনো টুলস নাই। একমাত্র আমরা কিছুদিনের মধ্যে আশা করি ডিসেম্বরের মধ্যে হচ্ছে আমরা পলিগ্রাফি নিয়ে আসবো। এছাড়া কারণ এগুলো ফরেনসিক একেকটা টুলস যেমন বিওস এর কথা বলি, বিওস ৩ কোটি টাকার উপরে পড়বে। অতএব অনেক টাকার হচ্ছে যে এগুলোর বিষয়তে এত টাকার প্রাইভেট অর্গানাইজেশন গুলো কিনে চালাতে পারবেও না। আর এখন ইন্টেলিজেন্সকে আমি গত ২ বছর ধরে ২ বছর না ১.৫ বছর ধরে হচ্ছে যে বলতেছি এই টুলস গুলো কেনার জন্য। কিন্তু এখন এখানে ওনারাও কয়েকজন চেষ্টা করতেছে। বললাম না টপ অর্ডার হচ্ছে চেষ্টা করতেছে কিনতে কিন্তু মিডল অর্ডার হচ্ছে হেল্প করতেছে না। মিডল অর্ডারদের প্রচুর অলসতা আমি দেখেছি। যার কারণে হচ্ছে ইন্টেলিজেন্স গুলো মনে হয় না এই বছরের মধ্যে কেউ কিনতে পারবে। আগামী বছর আমরা শুরু আসলে বাংলাদেশে হয়টা কি চোখ দিয়ে মানে ধরে না দেখায় দেওয়া পর্যন্ত কাজ করবে না। যখন মনে করেন আমি নিয়ে আসবো আমাদের প্রতিষ্ঠান নিয়ে আসবে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ফরেনসিক সাইকোলজি অ্যান্ড সায়েন্সেস এবং আমরা স্ট্যান্ডার্ড আকারে দেখাবো। এর পরবর্তীতে হচ্ছে ইন্টেলিজেন্স এরা আস্তে, আস্তে ইউজ করবে। আদারওয়াইজ হচ্ছে যে উনারা কোনো কিছু এখনো ইউজ করতেছে না এবং প্রয়োজন ফিল করতেছে। কিন্তু এগুলো হচ্ছে যখন টাকা খুব এক্সপেনসিভ এর কথা শুনে এবং হচ্ছে এগুলো আ পর্যালোচনা চালানোর জন্য অনেক দক্ষতা লাগে, স্কিল লাগে। সেটারও বিষয়গুলো আছে। এজন্য একটু ওখানে আটকা পড়ে আছে। এবং বাংলাদেশে তো ফরেনসিক সাইকোলজিতে দূরে থাকো। ফরেনসিক সায়েন্স যেটা নরমাল বেসিক থাকতে হয়। অর্থাৎ মারা গেলে কি করবে? অর্থাৎ এভিডেন্স কালেকশন, প্রিজার্ভেশন, ফরেনসিক সায়েন্সের সাবজেক্ট পর্যন্ত নেই। অতএব সেখানে ফরেনসিক সাইকোলজির এরকম অ্যাডভান্স ইনভেস্টিগেশন চিন্তা করা আমার কাছে মানে বোকামি মনে হয়। কারণ একটা হচ্ছে আপনার বেসিক জিনিস থাকতে হয়। বেসিক জিনিসে নেই, অতএব অ্যাডভান্স জিনিস আসা অনেক কঠিন। বাট আস্তে, আস্তে আমার পিএইচডিও শেষ হতে তো টাইম লাগবে। আমরা ডে বাই ডে প্রতিষ্ঠান আনার চেষ্টা করতেছি। আমরা ইন্টেলিজেন্সকে ট্রেনিং দিচ্ছি। এদেরকে বুঝানোর চেষ্টা করছি। আশা করি ১-২ বছরের মধ্যে আমরা কিছু ভিজুয়াল বিষয়গুলো পাবো। স্যার এই যে ফরেনসিক সাইকোলজি বলি বা ফরেনসিক সায়েন্স, আপনার কথাতে আমি যতটুকু বুঝলাম এই যে এই জিনিসগুলোর প্রতি যে এত অনীহা, এই অনীহার পেছনের মূল কারণটা কি হতে পারে? একটা হচ্ছে কারণ এত ফরেনসিক যদি এগিয়ে যায় চোর ধরা খাবে। চোর যেন চুরি করতে পারে, পলিটিশিয়ান যেন টাকা কামায়, বিদেশে যায় বাড়ি গাড়ি কিনতে পারে, তাদের ছেলেরা যেন বড় হতে পারে। এজন্য ফরেনসিক আগানো হয় নাই। এছাড়া আমি আর কোনো কারণ দেখি না। আরেকটা হলো বাঙালি মেন্টালিটি হচ্ছে যে আমরা সব জানি। আমাদের কোনো কিছুর দরকার নাই। এখন এই সব জানি দেখে হচ্ছে যে যেটা জানে না, যেটা পড়ে নাই ওইটার হচ্ছে 1% ও প্রয়োজন ফিল করে না। এবং হচ্ছে যে যেমন আমি ফরেনসিক সাইকোলজির হয়েও আমি কিন্তু বলতেছি ফরেনসিক সায়েন্স সবার আগে দরকার। অর্থাৎ আমি বলি না আমার ফরেনসিক সাইকোলজি সবার আগে। আমি বলতেছি ফরেনসিক সায়েন্স সবার আগে। এই মেন্টালিটি গুলো নাই। অর্থাৎ যে ফিল্ডে ওই ফিল্ডকে মাথার উপরে নিয়ে তুলতে হবে। আমার এত মাথার উপর না। আমার কথা হচ্ছে যেটা যে জায়গায় স্থান। আর যেমন কিছুদিন আগে আপনার নিউজ একটা যদি হচ্ছে দেখবেন, একজন হচ্ছে চাচাকে হচ্ছে যায় তার বাবা বলে হচ্ছে যায় মুক্তিযুদ্ধে কোটা দিয়ে চাকরি নিয়েছে। এখন সে তাকে হচ্ছে যে কি করতেছে ডিএনএ টেস্ট করেছে। আমাদের এটাকে বলা হয় এফএসএল বলা হয়। ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি। বাংলাদেশে এখন পর্যন্ত ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি নেই। অর্থাৎ যেখানে একটা ল্যাবরেটরি ইনস্টিটিউট থাকবে যেখানে সব টেস্ট এক জায়গায় হবে। শুধু সিআইডির কাছে আছে। সেটা হচ্ছে ল এনফোর্সমেন্টের কাছে। ল্যাবরেটরি ইনস্টিটিউট হতে হবে আলাদা। প্রত্যেক জেলায়, জেলায় এত জনগণ বাংলাদেশের এত ক্রাইম প্রত্যেকটা জেলায়, জেলায় হওয়া দরকার। কিন্তু সেখানে বাংলাদেশে একটাও নাই। যার কারণে হচ্ছে কি যেমন কিছুদিন আগে আমি হচ্ছে নিউজ দেখলাম আমাদের যে রেপ গুলো হয় যেগুলো ডিএনএ এনালাইসিস করতে হয় এখনো ২ বছর আগের কেসের রিপোর্ট গুলো দেওয়া হচ্ছে না। অর্থাৎ ৯৪% এর মতন ওখানে লেখা ৯২% এমন ছিল যে হচ্ছে এখনো রিপোর্টে প্রদান করা হয় নাই। অতএব একজন মেয়ে আজকে রেপ হয়েছে তাকে হচ্ছে যে কালেক্ট করা হয়েছে যে সিমেন এগুলো করে। বাট রিপোর্ট হচ্ছে সেই যদি কোনো মনে করেন পাওয়ারফুল অথবা ভাইরাল ব্যক্তি না হয় আগামী ৩ বছর পরে রিপোর্ট পাবে। এখন এই রিপোর্ট দিয়ে করবেটাকে? আপনি বিচার ব্যবস্থা কোনো সহজ করছেন? অতএব বাংলাদেশে এমন সিস্টেম গুলো আমি তো বলি ব্রেন ওয়াশ আমাদের পলিটিশিয়ান, রিলিজিয়াস এই গ্রুপগুলো এমন করে রাখছে অনলি তাদের স্বার্থের জন্য আমাদেরকে ব্যবহার করতেছে। আমাদের আবেগ, ইন্টেলিজেন্স এবং সবকিছুকে।
জি স্যার, এটা আসলে অনেক দুঃখের বিষয় যে আমরা নিজেরাই হচ্ছে এই অপরাধের যে রাস্তাটা সেটা তৈরি করে দিচ্ছি। তাহলে দিন শেষে আমরা যে এই যে বলি, এই যে মানুষের এত কথা যে প্রত্যেকটা সেক্টরে হচ্ছে অপরাধ হচ্ছে, অপরাধ আমরা কিভাবে কমাতে পারি। কিন্তু আমরা যেখানে নিজেরাই অপরাধের রাস্তাগুলো তৈরি করে দিচ্ছি, সেখানে গিয়ে দিন শেষে অপরাধ কিভাবে কমাতে পারি, কেন হচ্ছে, এগুলো তো বলার কোনো প্রসঙ্গই আসে না। স্যার, এই পর্যায়ে আমি মূল আলোচনা থেকে একটু ভিন্ন সেগমেন্টে যেতে চাই, আর যদি আপনার অনুমতি পাই। আর এ পর্যায়ে আমি আপনার কাছে সর্বমোট 10টি প্রশ্ন রাখবো। আপনি এক কথায় প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। স্যার, আমি কি সেগমেন্টে প্রবেশ করব? হ্যাঁ, হ্যাঁ, করুন। স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, করুন। জি জি, স্যার। আহ, স্যার, আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, আপনার কথা শোনা যাচ্ছে না। সম্ভবত নেটে প্রবলেম হতে পারে। একটু আবার বলুন। স্যার, আপনি কি আমার প্রশ্নটি শুনতে পেয়েছেন? না, 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 শুনতে পাইনি। একটু আবার বলেন। সম্ভবত নেটে প্রবলেম ছিল। স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি আপনাকে। আপনি বলুন। জি স্যার। স্যার, আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, মানুষ সব থেকে বেশি মিথ্যা কখন বলে? যখন বিপদে পড়ে কোর্টরুমে। ঠিক আছে। আহ চাপ কমানোর দ্রুততম উপায়? কি কমানোর? চাপ কমানোর দ্রুততম উপায়? স্ট্রেস, চাপ। জি জি জি, স্ট্রেস। আপনি অন্যদের থেকে এক্সপেকটেশনটা হচ্ছে খুব কম রাখবেন এবং নিজে হেলদি লাইফস্টাইলে চলবেন। আহ আপনি স্ট্রেসে থাকলে কি করেন? চায়ের কাপে চুমুক নাকি হচ্ছে গান? বুঝিনি, আবার একটু বলুন। আপনি স্ট্রেসে থাকলে কোন জিনিসটি করেন? চায়ের কাপে চুমুক নাকি গান শোনেন? আমি আমার বন্ধুদের সাথে ইয়ার্কি করি। আমি প্রচুর ইয়ার্কি করতে, দুষ্টামি করতে পছন্দ করি। আমার পার্সোনাল লাইফ খুব ডিফারেন্ট। মানে সেটা, আর আমি খুব হেলদি লাইফস্টাইলে চলি, তো আমি সন্ধ্যার পর চা কফিও খাই না এবং হচ্ছে যাই গান প্রচুর শুনি এবং গান এনি টাইম সারাক্ষণ শোনা হয়। বাট আমি দেশে থাকলে হচ্ছে বন্ধুদের সাথে ইয়ার্কি করি। যার সাথে মন খুলে নন জাজমেন্টাল ভাবে থাকবে, ওর সাথে মন খুলে ইয়ার্কি। খুব সুন্দর উত্তর। হ্যাপিনেস মানে কি? আপনার কথায়, এক কথায় উত্তর দিতে হবে, হ্যাপিনেস মানে কি? হ্যাপিনেস হচ্ছে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা। এর বেশি আর কিছু না চাওয়া। যেটাই আছে, আপনার হাত নাই, এই এক হাত নিয়ে সন্তুষ্ট থাকা, এটাই হ্যাপিনেস। জি স্যার। সব থেকে মজার সাইকোলজিক্যাল মিথ? হুম। মানে সাইকোলজিস্টের যখন নিজের হচ্ছে যে কাউন্সেলিং দরকার পড়ে। জি স্যার। সাইকোলজির সব থেকে প্রিয় থিওরি? আমি নিজে যখন যে থিওরি নিজে বানাই, সেটা আমার সবচেয়ে প্রিয় থিওরি। মানে ৩-৪ টা থিওরিকে কম্বাইন করে যখন কথা বলি, এটা আমার পছন্দ। কারণ নিজের কাজ পছন্দ করি অনেক। জি স্যার। এমন একটি বই যেটি আপনি সবাইকে পড়তে বলতে চান, পড়তে? পড়ার জন্য সাজেস্ট করতে চান, এমন একটি বই। দেখেন, আমি এমন একটা লোক, ছোটবেলা থেকে খুব বড় হয়েছি। আমি কখনো গল্প কবিতার বই পড়ি নাই। কারণ আমার মা-বাবা কখনো আমাকে শিখায় নাই। যার কারণে হচ্ছে আমি কোনো বই সাজেস্ট করতে পারি না। আমি আমার একাডেমিক ভালো বই সাজেস্ট করতে পারবো। আপনারা কোনগুলো পড়তে পারেন। আর আমি প্রচুর হচ্ছে মুভি দেখি বা ভিজুয়াল লোক। আমি ভিজুয়াল অডিটরি লোক। আর ওখান থেকে সাজেস্ট করতে পারবো। বই সাজেস্ট জি করা খুব স্যার। কঠিন। শুধু জি একটা বই বলি, বডি ল্যাঙ্গুয়েজের এই বইটা পড়েন। জো ন্যাভেরোর বই। সেটা হচ্ছে হোয়াট এভরিবডি ইজ সেইং। বইটা দেখালে ভালো হতো। এটা একটা বডি ল্যাঙ্গুয়েজে খুব ভালো পিডিএফ, আপনি অনলাইনে ইউটিউব পেয়ে যাবেন।
খুব বডি ল্যাঙ্গুয়েজটা অনেক সুন্দর কথায় তারা বলেছে কি, কি করা যায় তাদের এক্সপেরিয়েন্স গুলো, পিকচার গুলো দেখলে অনেক ভালো লার্নিং করা যায়। স্যার বইটির নাম আরেকবার বললে ভালো হতো। আমি বইটা একটু দেখা, আমার নিচে আছে মনে হয়। হ্যাঁ, ওয়েট করো। জি স্যার। আহ! এই বইটা হচ্ছে দেখাতে যাচ্ছে না। হ্যাঁ, হোয়াট এভরিবডি ইজ সেইং, এই জো ন্যাভারোরই একটা বই। হচ্ছে যে আপনার এই জো ন্যাভারো লেখা। এই বইটা হচ্ছে যে আপনি পিডিএফ, আমি দরকার হলে আপনাদেরকে দিয়ে দিব। খুব ভালো একটা বই। আমরা বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস আমি যখন কোর্স পড়াই, এটাকে একদম বাধ্যতামূলক কোর্স হিসাবে, মানে বই হিসেবে রেখে দিই। খুব ভালো বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস করা যায় এবং হচ্ছে শেখা যায়। ধন্যবাদ স্যার আপনার এত সুন্দর পরামর্শের জন্য। আমরা অবশ্যই এই বইটি পড়ব। আহ অবসরে কোন কাজটি বেশি করা হয়? ঘুমাই। প্রচুর ঘুমাই। আর এখন তো সবাই মোবাইল ফোন রিল অ্যাডিক্টেড। রিল দেখে মজার, মজার রিল দেখি। অনেক ডোপামিন সিক্রেশন হয়। জি স্যার। আহ আপনাকে যদি এমন একটা স্পিরিচুয়াল পাওয়ার দেওয়া হয়, যে পাওয়ারের জন্য আপনি ৩টি কাজ করার সুযোগ পাবেন, তাহলে সেই ৩টি কাজ কি হবে? এই কোয়েশ্চেনটা আমি গতকালকেও চিন্তা করছিলাম। আমি পডকাস্টের জন্য বলব, আমি ভুলে একটা হলো আ আমাদের আ বাঙালিদের যে মধ্যে একটা যে স্বভাব হচ্ছে প্রমাণ ছাড়া কথা বলা। সন্দেহের উপরে কার সাথে কার ছবি দেখে দালাল করে দিছে। এরকম প্রমাণ হয়ে সাংঘাতিক হয়ে এই কথা বলাটা হচ্ছে যে বন্ধ হয়ে যাওয়া এবং সবাই যেন নিয়ম মেনে চলে এই জিনিসটা। আর আরেকটা হলো লোক দেখানো। এই টেনডেন্সি যেন হচ্ছে যে মানুষের মধ্যে চলে যায়। আমি এটা চাইবো। কারণ এখনকার মানুষ আনহ্যাপি শুধু লোক দেখানোর জন্য। আমি অন্যকে বেটার দেখাতে হবে অন্যদের থেকে, অন্যজন কি বলতেছে এবং সোশ্যাল মিডিয়ায় কিভাবে আমাকে ফলো করছে বা কি বলছে, এগুলো ইফেক্ট ফেলতেছে। এগুলো যদি আমি তুলে দিতে পারি, সমাজ অটোমেটিক সহজ হয়ে যাবে। সবাই আইন কানুন অল্পতে সন্তুষ্ট হয়ে যাবে, আইন কানুন ঠিক মতন মানবে। অনেক সুন্দর ভাবনা স্যার। এখন আমি জানতে চাই, যদি মানুষের মন পড়তে বলা হয় তাহলে কার মন পড়বেন? আমি কারো মন পড়বো না। আমি কারো মন পড়ার আমার ইচ্ছা নাই। শুধু সৃষ্টিকর্তার মন তো পড়া যাবে না। সৃষ্টিকর্তা কিছু অনলি সৃষ্টিকর্তা ছাড়া বা হচ্ছে যাই আমি সৃষ্টিকর্তা তো আর ওনাকে নিয়ে তো কিছু বলা যাবে না। আর নবী রাসূলের কথা বলতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার মন মানসিকতা জানার খুব ইচ্ছা। মানে একদম ভিতরের সাইকোলজি গুলো ঢোকার। এছাড়া হিউম্যান নিয়ে আমার, কারণ এত কাজ করছি, এত এক্সপেরিয়েন্স, এত ভ্যারাইটি দেখছি, এখন আর মানে নতুনত্ব কিছু লাগে না। আপনারা জেনে অবাক হয়ে যান, মানুষ মারছে, মানুষ কাটছে। আমি আগে এগুলো সব প্রেডিক্ট করে ফেলি। যে হচ্ছে এটা হবেই। কারণ ইকুয়েশন অনুযায়ী বলা যায়। স্যার যদি ছোটবেলাটা আবার ফিরে পেতেন তাহলে কোন কাজটি করতে চাইতেন? সেই দুষ্টামি, আমি যেন বড় ভাই, বড় আপুদের সাথে বৃষ্টিতে খেলছি, মজা করছি, দুষ্টামি করছি, ইয়ার্কি করছি, সেই লাইফ। আমি আমার মানে আমি এখনো মিস করি আমার এন্টারটেইনমেন্ট লাইফটাকে। যেটা হচ্ছে আমি এখন প্রফেশনাল আসার কারণে খুব স্ট্রিক্ট সিরিয়াস হয়ে যাওয়া লাগতেছে। বাট আই এনজয় মাই ফান লাভ। জি স্যার। স্যার, আহ, এমন কি কোনো আহ, আহ, এমন কি কোনো ধরনের আহ, অপ্রাপ্তি রয়ে গিয়েছে কিনা, যেটা এখন আপনাকে অনেক বেশি ভাবায় যে যদি এই জিনিসটা করতে পারতাম তাহলে আজকে আমার যে সিচুয়েশন বা লাইফ আরো সুন্দর হতো, সেই জিনিসটা সুন্দর আসলে কি? বলতে একটা হচ্ছে অতীতে কোনো কিছু নাই। টার্গেট আছে। আমার লাইফে নিজের বাড়ি-গাড়ি নাই। আমি খুব মানে কষ্টে বড় হয়েছি। আমি ধরতে গেলে জাকাত ফিতরা খেয়ে বড় হয়েছি। এখন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক মিলিনিয়ার বানায় দিচ্ছে। কয়দিন পর বিলিনিয়ার হয়ে যাবো ইনশাআল্লাহ। তখন নিজের একটা বাড়ি-গাড়ি থাকা দরকার। এটা আমি খুব ফিল করি। এবং এটা আমাকে খুব কষ্ট দেয়। আমার নিজের কোনো, আমি সবাই স্থায়ী ঠিকানা লেখেন না, আমি এখনো স্থায়ী ঠিকানা লিখতে আমার ঝামেলা হয়। এটা আমাকে মানসিক অনেক কষ্ট দেয়। অতএব এটা আমার একটা অপ্রাপ্তি বলতে পারেন। বাট এর অর্থ এই না যে এটা না পেলে আমার জীবন আনহ্যাপি। যা আছে তা নেই। বলছেন হাত একটা আছে, একটা নিয়ে সন্তুষ্ট। বাট ওইটা একটা টার্গেট, যে মাঝে মধ্যে কষ্ট আসে। আমার একটা আইডেন্টিটি খুব দরকার। যেটা আমাকে খুব কষ্ট দিয়েছে সারা জীবন। জি স্যার, আমিও মন থেকে চাই আপনার যেন এই অপ্রাপ্তিগুলো দূর হয়ে যায়, আপনি যাতে সেই অপ্রাপ্তিগুলোকে প্রাপ্তি হিসেবে ছুঁতে পারেন।
অনেক ধন্যবাদ স্যার। আপনি খুব সুন্দরভাবে আমাদের এই সেগমেন্টটার প্রত্যেকটি উত্তর দিয়েছেন। যদিও আমাদের এই আজকের অনলাইন সেশন অফলাইনে হলে অবশ্যই আমরা লাইট হাউস কাউন্সেলিং থেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা গিফট বা উপহার সামগ্রীর ব্যবস্থা করতে পারতাম। আপাতত ধন্যবাদ দিয়েই এই সেগমেন্টটি আমাকে শেষ করতে হচ্ছে। আমরা থ্যাংক এখন ইউ, আবার থ্যাংক ইউ। আমাদের মূল পর্বে ফিরে আসছি। এই পর্যায়ে আমি জানতে চাচ্ছি যে ফরেনসিক সাইকোলজিস্টরা কিভাবে কর্পোরেট অপরাধ তদন্তে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে কাজ করে থাকে। আ উম দেখেন, ফরেনসিক সাইকোলজিটা হচ্ছে এমন একটা জায়গা যেটা হচ্ছে এখন বুমিং হচ্ছে। মানে নতুনত্ব আসতেছে। সত্য কথা বলতে আমি একদম খুব ফ্যান্টাসি কথা বলা অপছন্দ করি। ইন্ডিয়াতেও যেন এরকম ফরেনসিক সাইকোলজিস্ট শুরু হচ্ছে বা ডিমান্ড বের হচ্ছে ইনভেস্টিগেশন এর জন্য। কিন্তু তাদেরকে অনেক বেশি দাম দেওয়া হচ্ছে এমনটা না। কিন্তু যে মনে করেন অনেক ক্রিয়েটিভ, অনেক চালাক, অনেক স্কিলফুল হয়, তার জন্য এই ফিল্ড পুরা ওপেন। তখন আপনি কি করতে পারবেন? তখন আপনি ইন্টেলিজেন্সকে ট্রেনিং দিতে পারবেন। এবং হচ্ছে যে ক্রিমিনাল তারা ইন্টেল আপনি বুঝতে পারতেছেন যেখানে বড় বড় অফিসাররা একটা কেসে আটকা পড়ে গেছে, আপনি হচ্ছে টেরোরিস্ট নিয়ে কাজ করতে পারবেন, সিরিয়াল কিলার নিয়ে কাজ করতে পারবেন, তাদের থেকে সত্য মিথ্যা বের করতে পারবেন। এই জায়গাটা হচ্ছে যে কাজ করার জায়গা। আমরা কর্পোরেট লেভেলে এই কাজগুলো করতে পারবো, বাট এই ফিল্ডটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। আমি যদি একটু বলি, ফরেনসিক সাইকোলজির সূচনা আমি বলবো হচ্ছে এফবিআই শুরু করেছে 1972 সাল থেকে। তারা বিহেভিয়ারাল সায়েন্স ইউনিট খুলেছিল। তখন ইনভেস্টিগেশন ইন্ট্রোগেশন কিভাবে করবে, এরপরে বডি ল্যাঙ্গুয়েজ এগুলো নিয়ে শুরু করেছে, যেটা মূলত ফরেনসিক সাইকোলজিতে আপনি ধরতে পারেন। অতএব হচ্ছে এগুলো মূলত ফরেনসিক সাইকোলজি যে ইন্টেলিজেন্সের কাজ। এখন বাংলাদেশে ইনভেস্টিগেশন কিভাবে করবে, ইন্ট্রোগেশন কিভাবে করবে, সাসপেক্ট প্রোফাইলিং করবে, আমি গত বছর আলহামদুলিল্লাহ ডিজিএফআই, এনএসআই, এসবি এদেরকে ট্রেনিং গুলো হচ্ছে যে দিয়েছি। কিন্তু হলো ওরা নিজেরা ট্রেনাররা বলছে আমরা কখনো আগে এত টেকনিক এতগুলো জানতাম না। অতএব এই নতুন নতুন বিষয়গুলো শেখানোর সুযোগ হবে, বাট এটা এরকম ক্লিনিক্যাল সাইকোলজির মতো না যে দেখে দেখে রুগী দেখবেন। হ্যাঁ, আপনার কার রোগীর কোন ডিসঅর্ডার আছে কিনা এটা বের করে দিবেন, কিন্তু ক্লিনিক্যালের মতন এত স্ট্রাকচার না এই ফিল্ডটা। জি স্যার। স্যার, এই পর্যায়ে আমি জানতে চাইছি যে ইথিক্যাল লিডারশিপ কিভাবে কর্মীদের নৈতিক আচরণে প্রভাব ফেলে। অফকোর্স এটা কারণ হলো, আপনি দেখবেন বাংলাদেশের উদাহরণ দিই। বাংলাদেশের পলিটিশিয়ান গুলো দুই গ্রুপে বিভক্ত, একটা হচ্ছে রিলিজিয়াস পলিটিক্স আর হচ্ছে নন রিলিজিয়াস পলিটিক্স। বাংলাদেশের একটা হচ্ছে মতাদর্শ ওদের সাথে অনেকের অনেকের ভিন্ন আছে, কিন্তু রিলিজিয়াস পলিটিক্স গুলোকে মানুষ খুব বেশি ইদানিং বিশ্বাস করতেছে। বিশেষ করে ডিউতে হচ্ছে যায় আপনার ছাত্র সংসদের মধ্যে যে আপনার রিলিজিয়াস কমিউনিটি গুলো হচ্ছে কেন এত বড় হচ্ছে যায় ভোট পেয়ে গেল, একটাই জায়গাটা হচ্ছে তাদের হচ্ছে যে ইথিক্স এর জায়গাটা, মোরাল ভ্যালুটা জানে না, এরা হচ্ছে দুর্নীতি করবে না, এরকম একটা ভাইব দিতে পারছে। কিন্তু দেখেন অন্যদিকে হচ্ছে আবার ব্রেন ওয়াশিং ও করা হচ্ছে। এই জায়গাটার ক্ষেত্রে অর্থাৎ হাই অর্ডার হচ্ছে যখন হচ্ছে বলবে যে আমি টাকা খাবো না, আমি বাস স্ট্যান্ড বলেন কোথাও হচ্ছে দুর্নীতি করব না, তখন ওই লোয়ার অর্ডার মানা শুরু করবে। অতএব এই জায়গাটার ক্ষেত্রে হচ্ছে আপনার সুপারিয়র কিভাবে হচ্ছে কাজ করতেছে, কিভাবে কি করছে তার উপর নির্ভর করবে আপনার লোয়ার অর্ডার গুলো কিভাবে কাজ করছে। আমি যে একটা উদাহরণ দিলাম পুলিশের, আপনার টপ অর্ডার মিডল অর্ডার, যেমন একটা উদাহরণ দিই, একটা থানার মধ্যে হচ্ছে সবচেয়ে উপরে থাকে থানাতে, নট আমি ইয়ে বলছি, থানার উপরে সবচেয়ে হচ্ছে ওসি থাকে। এখন ওসি নিচে হচ্ছে কয়েকজন ইন্সপেক্টর থাকে, এরপর অনেকগুলা এএসআই থাকে, তারপর আরো এএসআই অনেকগুলো লোয়ার থাকে। এখন ওই থানার কিন্তু এএসআই জানে ওসি কিন্তু কোন লেভেলের, অর্থাৎ আমি বলছি না একটা হচ্ছে সে লিগ্যাল কাজ করার জন্য টাকা নেয় নাকি সে ইলিগাল কাজ করার জন্য টাকা নেয় নাকি সে টাকাই নেয় না, ওই থানার হচ্ছে সে কি সিরিয়াস কিনা। এবং কারণ এসআই এদেরকে ওসির কাছে হচ্ছে সবসময় জবাবদিহি করতে হয়, ওসিদেরকে এসপির কাছে জবাবদিহি করতে হয়, এরকম জবাবদিহি আছে। এখন সে যদি তুমি এ কাজ করো না কেন, ওই করো না, এই হচ্ছে রিপোর্ট আজকের মধ্যে দিতে হবে, দাও না কেন, ওর মনে করেন 500-1000 টাকা খাওয়ার জন্য বসে রয়েছে, কিন্তু দেয় না। বা হচ্ছে আপনি বিআরটিসির কথা বলেন, তুমি এতদিনের হচ্ছে কাজগুলো কার্ড দেওয়ার কথা দাও না কেন, অথবা পাসপোর্টের অফিস 21 দিনে পাওয়ার কথা তুমি আটকায় রাখছো কেন, টাকা খাওয়ার জন্য। যখন উপরের অর্ডার বলবে, উপর অর্ডার ইথিক্সে চলবে, লোয়ার অর্ডার গুলো ঠিক মতন বাধ্য হয়ে চলবে, মানে তখন তারা ক্রাইম কম করবে। জি স্যার, আপনার এই কথাগুলোর মধ্যে দিয়ে আমরা এটাও সহজে বুঝতে পারি যে ইথিক্যাল বা ইথিক্স বা মোরালিটি যখন আমাদের মধ্যে কাজ করবে তখন অন্যান্য যে ফ্যাক্টরস গুলো এটা অটোমেটিকলি সুন্দর হয়ে যাবে। এই পর্যায়ে আমি জানতে চাইছি যে কর্পোরেট অপরাধ রোধে ফরেনসিক সাইকোলজিস্টরা কি কি ধরনের ভূমিকা রাখতে পারে। এটা উত্তর দেওয়া হয়েছে আই থিঙ্ক। দুঃখিত স্যার। আহ,
স্যার, যারা হচ্ছে এই সেক্টরটিতে একেবারেই নতুন, তাদেরকে আপনি কি বলতে চান? তারা কিভাবে ফরেনসিক সাইকোলজি নিয়ে তাদের আগ্রহ প্রকাশ করতে পারে এবং তারা কেরিয়ার গড়ে তুলতে পারে? ক্যারিয়ারটা হচ্ছে দেখেন ইনভেস্টিগেটর বাংলাদেশে হচ্ছে প্রয়োজন হবে অনেক এনজিও গুলো হচ্ছে নিবে বাট ফরেনসিক সাইকোলজি আপনার কাজটা হচ্ছে আপনার তো চোরদের সাথে খেলবেন, চোর পুলিশ খেলতে হবে। এখন চোর পুলিশ ডাকাতদের সাথে প্রতারকদের সাথে খেলতে হবে, আপনার ওইরকম ইন্টেলেকচুয়াল লোক হতে হবে। আপনার সিজিপিএ 4 ইজ নট মিনিং দ্যাট আপনি ক্রিমিনালদের সাথে বুদ্ধির খেলা খেলবেন। অতএব আপনার যদি খুব ক্রিয়েটিভ এবং চালাক প্রকৃতির লোক হয়ে থাকেন তাহলে হচ্ছে এই ফিল্ডে আসেন, ইনভেস্টিগেশন গুলো আসেন। সামনে আমাদের কিছু প্রোগ্রাম আসতেছে প্রতিষ্ঠানে বা ইন্টারন্যাশনাল আসতেছে, ইউএন এর প্রোগ্রাম গুলো, যেখানে ইনভেস্টিগেটর হচ্ছে তারা চাইবে বিশেষ করে সেক্সুয়াল অ্যাবিউজ গুলো ফিমেলদের ক্ষেত্রে এই বিষয়গুলো তদন্ত করা খুব দরকার পড়বে। অর্থাৎ ফিল্ড একটু একটু তৈরি হচ্ছে, বাট বাংলাদেশে যেরকম খিচুড়ি লাগে না, এখন তৈরি হলে যে দেখে দেখে ফরেন্সিকের এক্সপার্ট নেবে এমনটা না, সব ডিপার্টমেন্ট হচ্ছে থেকে অ্যাপ্লাই করা হবে এবং যাদের লিঙ্ক ভালো থাকবে তারাই ঢুকবে। অতএব এটা হচ্ছে বাস্তবতা। আর বাংলাদেশে ফরেনসিক সাইকোলজি হচ্ছে তো কিছু নেই, আপনি ইন্টারন্যাশনালি মাস্টার্স পিএইচডি করতে পারেন, এর পরবর্তীতে হচ্ছে আপনি কিছু জিনিস শিখে এসে কাজ করতে পারেন। আর আমার প্রতিষ্ঠানে হচ্ছে যে আপনি বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস শিখতে পারেন, হ্যান্ড রাইটিং অ্যানালাইসিস, পার্সোনালিটি টেস্ট, এর পরবর্তী এগুলো শিখতে পারেন। আর আমরা প্রতিষ্ঠানে আসলে অনেক কাজ করি। রিসেন্ট আমরা টিম তৈরি করেছি যারা বিভিন্ন জায়গায় যায় ক্রিমিনাল ইনভেস্টিগেশন, হিউম্যান ইনভেস্টিগেশন, কর্পোরেট ইনভেস্টিগেশন গুলো করবে। বাট একমাত্র আমরা যে কাউকে নিন, আমরা ৩-৪ বছর একটা ছেলের হচ্ছে ডেডিকেশন, স্কিল, লয়্যালটি এগুলো পরীক্ষা করে তারপর আমাদের সিক্রেট বা কোর টিম গুলোতে নেওয়া হয়। কারণ সবাই আগ্রহ দেখালে হবে না, আপনার যোগ্যতা থাকতে হবে, আপনার লয়্যালটি থাকতে হবে, আপনার ওই পরিমাণ স্কিল থাকতে হবে, অনেক বিষয় দেখার পরে। অতএব বাংলাদেশে আমরাও প্রাইভেট ভাবে শুরু করছি, চাইলে আসতে হবে, বাট আমি বলতে পারবো আপনার এরকম ইচ্ছার সাথে আপনার কোয়ালিটি লাগবে, আদারওয়াইজ আপনাকে কেউ কাজ দিবে না বাংলাদেশে। জি স্যার। আসলে কাজ করতে গেলে ইচ্ছা, সেরকম নিজের স্ট্রেংথনেস, কোয়ালিটি সবকিছুই ম্যাটার করে। এবং আমরা জানি যে স্যার আপনার নিজস্ব একটি অর্গানাইজেশন বা প্রতিষ্ঠান আছে, এবং আমি জানতে চাই যে আপনার প্রতিষ্ঠানের এমন একটি কাজ যেটি করা হয়েছে এবং আপনার কাছে ওই কাজটি সবসময় স্মরণীয় হয়ে আছে বা থাকবে। আমরা ইন্টেলিজেন্সের সকল ইন্টেলিজেন্সকে যে আমি ইন্ট্রোগেশন এবং হচ্ছে সাসপেক্ট প্রোফাইলিং ট্রেনিংটা দিয়েছি। আমরা একটা কিভাবে প্রোফাইল তৈরি করবো এটাও একটা ডেভেলপ করেছি ইন্টেলিজেন্সের সাথে। বাংলাদেশে আগে ইন্টেলিজেন্সের রিপোর্টগুলো কেমন হতো, মনে করেন আপনার ইন্টেলিজেন্সের রিপোর্ট বের করছে, আপনার ১৪ গোষ্ঠী কে কোন পলিটিক্স করছে, আপনি কোথায় কাজ করছেন, মানে একটা সিভি বের করা হতো। এখন আমি সিভি দিয়ে কি বলতে পারবো আপনি একজন ভালো চরিত্রের লোক নাকি আপনি একজন ক্রিমিনাল, আপনি ক্রাইম করার সম্ভাবনা আছে। এই জায়গাতে চেঞ্জ করে একটা আমি নিয়ে এসেছি, যেটা আগামী এখনো ইউজ করা হচ্ছে না এত বেশি, মাত্র ৩০ জনকে আমরা ইন্টেলিজেন্স এর ট্রেনিং দিয়েছি। বাট সামনে আশা করি কয়েক বছরের মধ্যে চেঞ্জ হবে। এটা একটা বড় আমার স্মরণীয় জায়গা। সেকেন্ড হলো যে এই সিগনেচার ফিঙ্গারপ্রিন্ট আসল নাকি নকল, এটাতে একমাত্র সিআইডি সরকারিভাবে হচ্ছে রিপোর্ট দিয়ে থাকে আর প্রাইভেট ভাবে আমরা দিয়ে থাকি। আমাদের হচ্ছে রিপোর্ট আদালতে গ্রহণ করছে, মানে আদালত আমলে নিয়েছিল। এটা বাংলাদেশের ইতিহাসের জন্য অনেক বড় চেঞ্জিং, যে হচ্ছে সেকেন্ড অপিনিয়ন বলা হয় এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী এগুলোয়। অর্থাৎ যেমন আপনি একটা এক্সপার্ট অপিনিয়ন দিয়ে বলছেন হ্যাঁ এটা ম্যাচ হচ্ছে, ম্যাচ হয় নাই, বাট আমিও বলছি হ্যাঁ ম্যাচ হয়েছে বা ম্যাচ হয় নাই, তখন এই দুইটা রিপোর্ট গেলে আদালত আরো বেশি কনফার্ম হতে পারে। এরকম আমাদের রিপোর্টের উপরে, দুইটা রিপোর্টের উপরে আদালত আমলে নিয়ে নেক্সট ডিসিশনে গিয়েছে, যেটা আমাদের জন্য বড় পাওয়া, যেটা চিন্তা করলে ভালো লাগে এই দুইটা বিষয়। জি স্যার, আমারও শুনে অনেক ভালো লাগলো। আপনাদের এত সুন্দর সুন্দর দুটি অ্যাচিভমেন্টের গল্প আমরা শুনতে পারলাম। স্যার, আপনার অর্গানাইজেশন নিয়ে আগামী ৫ বছরে আপনার পরিকল্পনা আসলে কেমন, এবং আপনি কোন জায়গায় দেখতে চান? দেখেন আমার অর্গানাইজেশন তো আমি সবসময় বলি সিআইডি হচ্ছে গভর্নমেন্ট অর্গানাইজেশন, আর আমার হচ্ছে আমারটা প্রাইভেট সিআইডির মতন, অর্থাৎ হলো এই লেভেলে হচ্ছে ফরেনসিককে নিয়ে যাওয়া, বিশেষ করে ফরেনসিক সাইকোলজি ক্রিমিনাল ইনভেস্টিগেশনকে টপ নচ লেভেলে এফবিআই লেভেলে নিয়ে যাওয়াটা আমার মূল টার্গেট। এখন আপাতত তো আমাদের ডিজিটাল ফরেনসিক, অডিও ভিডিও ফরেনসিকের কাজ চলতেছে, ফিঙ্গারপ্রিন্ট চলতেছে। সামনে আমরা ইনশাল্লাহ ডিসেম্বরে দোয়া করেন যেন আমরা কাজ প্রক্রিয়া দিন চলতেছে। এগুলো ফরেনসিকের টুলস আসলে যে কেউ আনতে পারে না, এখানে একাডেমিক কোয়ালিফিকেশন লাগে, ইন্টারন্যাশনাল অ্যাপ্রুভাল লাগে, অনেক কিছু হচ্ছে প্রয়োজন পড়ে, দেশি অ্যাপ্রুভাল। আমরা নিয়ে আসতেছি পলিগ্রাফ মেশিন, এটা এখন সত্য মিথ্যা আমরা ডিটেক্ট করে পারবো। এর পরবর্তীতে হচ্ছে মনে করেন আমি যদি আগামী ১-২ বছরের মধ্যে ৩ কোটি বা ৫ কোটি টাকার ইনভেস্টর পেয়ে যাই, তাহলে হচ্ছে যে ওই ব্রেন ম্যাপিং যেটাকে বলছিলাম, ব্রেনে যে তথ্য নিয়ে আসা, সেই জিনিসটা নিয়ে আসার টার্গেট। আর বাংলাদেশের মধ্যে যদি ৫-১০টা আরো ফরেনসিকের যদি আমরা
ফরেনসিক সায়েন্সের ইউনিভার্সিটি হচ্ছে যে খুলতে পারি, অথবা হলো বা সাবজেক্ট খুলতে পারি, তখন হচ্ছে আরো আপনার ফরেনসিক টক্সিকোলজি বলো, অর্থাৎ ব্লাড টেস্ট, এগুলো হচ্ছে প্রাইভেট লেভেলে নিয়ে আসা। আমি যদি 5 বছর, আপনি অনেক বলছেন, এখনকার এআই অনেক চেঞ্জ হয়েছে, তো এত চিন্তা করা যায় না। প্রথম হচ্ছে টার্গেট আগামী 1 বছর পলিগ্রাফিটাকে খুব এস্টাবলিশ করা। সেকেন্ড টার্গেট গুলোকে হচ্ছে যে ফরেনসিক কর্পোরেট লেভেলে যে নেই আপনার ফরেনসিকের ট্রেনিং গুলো হচ্ছে দিয়ে দেওয়া, এবং ইনভেস্টর যদি আমি 4-5 কোটি টাকার হচ্ছে পেয়ে যাই, তখন হচ্ছে আপনার বিওসটা কিনে নিয়ে এসে পুরা বাংলাদেশ গভর্নমেন্ট প্রাইভেটে ট্রেনিং গুলো দেওয়া। আর 10 বছরের যদি প্ল্যান বলেন, 10 বছর প্ল্যান হচ্ছে একটা ইউনিভার্সিটি দিয়ে দেওয়া ফরেনসিকের, যেখানে ফরেনসিক সায়েন্স, সাইবার সিকিউরিটি, তারপরে টক্সিকোলজি, ফরেনসিক ডেন্টাল, ফরেনসিক ফিজিক্স, কেমিস্ট্রি, এরকম সব সাবজেক্ট হবে। এরকম একটা স্বপ্ন দেখে আগামী 10 বছরের মধ্যে। বাট এগুলো নির্ভর করবে আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট গুলো কিরকম চেঞ্জিং চাচ্ছে, নাকি ওরা পলিটিক্স পলিটিক্স খেলতেছে তার উপরে। জি স্যার, আপনার এই সুপ্ত ইচ্ছেগুলো কথা শুনে আমিও ঠিক ওই জগৎটাতে চলে গিয়েছিলাম। আমি হয়তো এরকম আমার মনে হচ্ছিল যে না, এই জিনিসগুলো সত্যিই হচ্ছে। আমি মন থেকে চাইবো এবং শুভকামনা থাকবে স্যার আপনার এই ইচ্ছেগুলো যেন বাস্তবে রূপায়িত হয়, এবং আপনি আরো সামনে এগিয়ে যান। আপনার সুস্বাস্থ্য কামনা করি স্যার। বর্তমান প্রজন্ম বা আমরা যেটা জানি যে এখন সবাই অনেক বেশি ফোন এডিক্টেড, বা ওই যে সোশ্যালাইজেশনের জায়গাটা অনেকটা কমে গিয়েছে, তাই না? তো সেই জায়গা থেকে সবাই এখন মানসিক চাপ বলি, স্ট্রেস বলি, ডিপ্রেশন বলি, এটা একদম হায়ার লেভেলে। তো ওই জায়গা থেকে আপনি কোন মেসেজটি সবার কাছে দিতে চান, যেন তারা হচ্ছে এই স্ট্রেস থেকে একটু হলেও নিজেকে দূরে রাখতে পারে, বা একটা সুন্দর একটা সাউন্ডফুল লাইফ তারা লিড করতে পারে? ওকে, দেখেন, আমাদের বাংলাদেশে 3 কোটি লোকের মানসিক সমস্যা আছে, অর্থাৎ 18% লোকের মানসিক সমস্যা আছে, 6 জনের মধ্যে একজনের মানসিক সমস্যা আছে। এবং এটা 93% কেউ চিকিৎসা নেয় না। মানে কি, যে রোগ আছে সে জানে না তার রোগ আছে বা মানতে নারাজ, এবং সে হচ্ছে নিজে কষ্ট আছে, আরেকজনের কষ্ট নিচ্ছে। অতএব এই জন্য আপনাকে করতে হবেটা কি, আমি সবসময় বলে থাকি এই কথাটা, আগামী কয়েক দশকে যেরকম বিশুদ্ধ খাবার পানি একদম খুব হাহাকার হবে, খুব সংকট পড়বে, সাইকোলজিক্যালি ফিট, সুস্থ, সাইকোলজিক্যালি ফিট মানে কি, যে হচ্ছে খাওয়া দাওয়া, লাইফস্টাইল, ঘুম, সবকিছু প্রপারলি মেনে চলতেছে, এবং সে নেগেটিভ চিন্তা করে না, নেগেটিভ গুলোকে হচ্ছে সে পজিটিভ ভাবে হচ্ছে সার্কুলেট করতে পারে, পজিটিভ ভাবে হচ্ছে প্রসেস করতে পারে, এরকম সাইকোলজিক্যালি হেলদি সুস্থ লোক হচ্ছে হতে পারলে আপনি পৃথিবীর একটা ইউনিক ডায়মন্ড থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় হতে পারবে। এই জন্য আমি যদি হচ্ছে বলি, আপনাকে সবার আগে আপনার লাইফস্টাইল, খাওয়া দাওয়া, ঘুম, চলাফেরা, আপনার লাইফের গোল গুলো হচ্ছে চেঞ্জ করেন, এবং নিজেকে বড় বড় চ্যালেঞ্জের জন্য তৈরি করেন। কারণ লাইফে অনেক চ্যালেঞ্জ আসবে। আমরা হচ্ছে কিছুদিন আগে যদি আমরা বলি কোভিড এসেছিল, আমরা কেউ আশা করিনি এমন কোভিড। কিছুদিন মধ্যে হচ্ছে যে আপনার পারমাণবিক অস্ত্র যুদ্ধ শুরু হবে না, বলতে পারবেন না। পৃথিবীতে মহামারী খাবারের লাগবে কিনা আপনি বলতে পারবেন না। কিন্তু আমরা এত সোশ্যাল ফ্যান্টাসি লাইফের মধ্যে লিড করতেছি, আমার কেউ লাগবে না, আমি একাই আমার মধ্যে চলতে পারবো, এগুলো একটা ফেক জিনিস। মনে রাখবেন, ফ্রিডম ইজ দ্য ফেক থিং। ফ্রিডম বলে কোনো কিছু নাই, ফ্রিডম অফ চয়েস আছে। চয়েস মানে কি, আমি কিভাবে থাকবো তার উপরে, ওইটার কোনটা চুজ করবো তার ফ্রিডম আছে, নট আলটিমেট ফ্রিডম নেই। যেমন আপনি সারা রাত জেগে মোবাইল দেখতে পারেন, এটা আপনার ফ্রিডম আছে, বাট কনসিকুয়েন্সটা কি, তখন আপনার হচ্ছে হার্টের প্রবলেম হবে, স্লিপ ডিসঅর্ডার গুলো হয়ে যাবে, এবং আপনার হরমোনাল চেঞ্জ গুলো হবে, মুড টুড সব খারাপ থাকবে। অথবা আপনি কোনটা নিচ্ছেন, আপনার ওই ফ্রিডমটা আছে চুজ করার, নট আপনি ফুললি ফ্রিডম। এখন আমি যদি চাই, এখন আমি যেমন কোন দল কারোর নাম হচ্ছে উচ্চারণ করেন, আমি এখন দল ডিপার্টমেন্ট ধরে ধরে যদি আমি বদনাম করি, আমাকে এসে দুম করে হচ্ছে যে তারা সমালোচনা অনেক কিছু করবে, অতএব আমারও এত ফ্রিডম নেই। তাই আপনাকে হচ্ছে এরকম এই ফ্রিডমের নামে এখন যেটা হচ্ছে ভাওতাবাজি বলবো, সোশ্যাল মিডিয়াতে চলে, ফ্রিডম বয়, ফ্রিডম আপনার সবার সাথে চলতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, নিজেকে আপগ্রেশন করতে হবে, কাউকে ব্লেম করা যাবে না। জি স্যার, অনেক সুন্দর পরামর্শ। আসলে এখন তুলনার যে জায়গাটা বা সোশ্যাল মিডিয়া সবাইকে এত বেশি কালারফুল লাইফ লিড করতে দেখে আমরা এতটা অভ্যস্ত হয়ে গিয়েছে, আমরা হয়তো ভেবেই নিই যে সে তো অনেক ভালো আছে, আমি তো এমনটা করতে পারছি না। এই জিনিসগুলো হয়তো আমাদের মনের মধ্যে যে একটা হীনমন্যতা, এই জায়গাগুলো আরো বাড়িয়ে দিচ্ছে। তো আমার মনে হয় যেটা চোখে আসলে দেখা যায় আদৌ বাস্তবে সেটা না। তো এই ধারণা থেকে বেরিয়ে এসে আমাদের হচ্ছে আহ বলে না যে জ্ঞান চক্ষু খুলে জিনিসটা দেখতে হবে, তাহলে হয়তো আমরা যে স্ট্রেস বলি বা ডিপ্রেশন বলি, এই জিনিসগুলো অনেকটা কমে যাবে। আহ
দর্শক, দেখতে দেখতে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা জানলাম কিভাবে কর্পোরেট জগতে ফ্রড এবং হোয়াইট কলার ক্রাইম গুলো সংঘটিত হয় এবং এর পেছনে মানসিক প্রক্রিয়া এবং নৈতিকতার দিকগুলো। আজকে আলোচনায় আমাদের সঙ্গে ছিলেন মোহাম্মদ মেরাজ হোসেন স্যার। স্যারকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা লাইট হাউস কাউন্সিলিং অ্যান্ড থেরাপি সেন্টারের পক্ষ থেকে। যারা সেই সাথে লাইট হাউস কাউন্সিলিং অ্যান্ড থেরাপি সেন্টারের সকল অর্গানাইজেশনের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এই আজকের এই সেশনটি আয়োজন করেছে এবং সকলকে মানসিক ও শিক্ষণীয় আলোচনার মাধ্যমে জ্ঞান বিতরণ ও সুযোগ করে দিয়েছে। সর্বশেষ দর্শক, আমরা এটি বলতে পারি যে জ্ঞান ও সচেতনতা হলো যে কোনো অপরাধের বিরুদ্ধে সব থেকে বড় প্রতিরক্ষা। আজকের লাইভ সেশনটি যদি আপনাদের মনে এতটুকু অনুপ্রেরণা এবং সচেতনতা বৃদ্ধি করতে পারে, আমাদের সেখানেই রয়েছে আমাদের সার্থকতা। ধন্যবাদ দর্শক, আপনাদের সবাইকে আপনাদের এত গুরুত্বপূর্ণ সময়, উপস্থিতি এবং আগ্রহের জন্য। সেই সাথে আপনারা অবশ্যই আমাদের লাইট হাউস কাউন্সিলিং অ্যান্ড থেরাপি সেন্টার এই পেজটিতে ফলো রাখবেন এবং সর্বক্ষণ কানেক্টেড থাকবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য এখানে কোনো একটা বিষয় হচ্ছে কয়েকটা হচ্ছে কমেন্ট এসেছিল, কোশ্চেন এসেছে আপনার হচ্ছে ফেসবুকে। আমরা একটু কোশ্চেন গুলোর অ্যান্সার গুলো দিয়ে নিই। যেমন আবির হাসান হচ্ছে কোশ্চেন করেছেন, একজন কর্পোরেট এমপ্লয়ি হিসেবে অফিসিয়াল পলিটিক্স কিভাবে ডিল করবে। আপনাকে বুঝতে হবে আপনার কোয়ালিটি কেমন এবং অফিসের পলিটিক্স এর লেভেলটা কেমন। পলিটিক্স হচ্ছে আপনার যদি প্রাইভেট কর্পোরেট লেভেলে যান, সেখানে মালিক পক্ষ থেকে থাকে, এরপরে ম্যানেজার লেভেল বা এইচআর পক্ষ থাকে। এখন আপনি কোয়ালিটি দিয়ে হচ্ছে যদি মালিকের কাছে আপনার রিচ করার সুবিধা থাকে এবং আপনি যদি খুব ভালো ম্যানিপুলেটর হন, ওদের সাথে যান। আর আপনি যদি ম্যানিপুলেটর এত না হতে পারেন, তাহলে হচ্ছে আপনি করবেনটা কি? আমি বলব হচ্ছে যে তাদের সাথে অ্যাডজাস্ট করে নিজেকে হচ্ছে যে একটু তাদের কথা অনুযায়ী চলা। এখানের মধ্যে আমি সবচেয়ে বলব অফিস পলিটিক্স এর আ জন্য সবচেয়ে দরকার জেনুইননেস। জেনুইননেস না মানেটা কি? আপনি যেমন তেমন প্রকাশ করা। আমাদের এখন সবচেয়ে বড় প্রবলেমটা হলো কি? আমরা হচ্ছে অন্যরা আমাকে যেন রিড করতে না পারে। আমরা এত চার্মিং বিহেভিয়ার নিয়ে আসি। অন্যজন যেন বুঝতে পারে ভাই এ ইথিক্স, এ হালাল খাবে, হালাল খাবে। এ নামাজ পড়ার টাইমে নামাজ পড়তে যাবে। এ কখনো সুদ খায় নাই, সুদ খাবে না। অতএব আপনার দরকার হলে এ হচ্ছে 1% মানুষ, এ হচ্ছে ক্লাবে যায়, বাট হচ্ছে মদ খায় না। অতএব আপনার বিহেভ গুলো অন্যকে যেন রিড করতে ইজি হয়ে যায়। দেন তখন হচ্ছে এবং আপনার বিহেভিয়ারেও খুব স্ট্রিক্ট থাকবেন, জেনুইন থাকবেন। তখন হবে এটা কি ওরা আপনাকে ম্যানিপুলেট করতে পারবে না। আপনি কাজ করবেন এবং হচ্ছে কাজের অ্যাসার্টিভ কমিউনিকেশন যদি বলেন, আমি এই কাজগুলো করেছি এবং অ্যাসার্টিভ কমিউনিকেশন কিন্তু নট অনলি নিজেরটা বলা, অন্যের প্রয়োজনগুলো নিডগুলো। স্যার আপনার হেল্পের মাধ্যমে হচ্ছে আমি এই কাজটা করতে পারছি, এই আপনার গাইডলাইন অনুযায়ী আমি এই কাজটা এতদিনের মধ্যে কমপ্লিট করেছি। তাহলে ওই স্যারকেও তেল দেওয়া হয়ে গেল, নিজেরটা হচ্ছে যে বসের সামনে বলে দেওয়া হলো। অতএব আপনাকে অ্যাসার্টিভ কমিউনিকেশন শিখতে হবে, জেনুইননেস থাকতে হবে এবং আপনার কোয়ালিটি কতটুকু। যেমন আমি এখন এই বয়সে চাইলে কিন্তু হচ্ছে বাংলাদেশে বড় বড় পলিটিক্স এর সাথে হচ্ছে যে আমি যুদ্ধ করতে পারবো না। আমি কিন্তু আবার ইন্টেলিজেন্স এর ট্রেনিং এ খুব অ্যানালাইসিস করি নাম ধরে ধরে, কারণ ওইটা আপনারা জানেন না আমি কি বলতেছি। বাট আমি পাবলিক প্লেসে এগুলো খুব 1-5% এর বেশি বলি না। কারণ হলো আমি এখন ওদের সাথে ডিল করতে পারবো না। যখন আবার মনে করেন আমার ব্যাকআপ এত স্ট্রং হয়ে যাবে, তখন বলা শুরু করব। অথবা আপনার লেভেল অনুযায়ী এটা অকাত বলে হিন্দিতে, মানে আপনার অকাতের মধ্যে থাকতে হবে, আপনার সীমার মধ্যে থাকতে হবে। অকাত যতটুকু ওই অনুযায়ী আপনি করবেন, এর থেকে বেশি করতে যাবেন না। এর পরবর্তীতে আরেকটা কোশ্চেন হলো ফরেনসিক সায়েন্স এবং সাইকোলজির সম্ভাবনা কেমন? আগামী ১-২ বছর আমি সম্ভাবনা খুব কম দেখি। মনে করেন ৫-৬ টা হচ্ছে জব সেক্টর তৈরি হইতে পারে। বাট খুব ইন্টেলেকচুয়াল লোকগুলো এগুলো নিয়ে যাবে এবং নিউ জব সেক্টর ক্রিয়েট হবে কিনা এই নিয়ে সন্দেহ আছে। কারণ বাংলাদেশে ক্লিনিক্যাল সাইকোলজি বলেন এবং অন্যান্য, আমি ক্লিনিক্যাল সাইকোলজি এবং আদার সাইকোলজি নিয়ে যে মারামারি চলতেছে, এটাতে হচ্ছে যে জব সেক্টর তৈরি হচ্ছে না। সেখানে ফরেনসিক সাইকোলজি হচ্ছে যে আমি বলব একটা বিভীষিকা বা আপনার হচ্ছে ফ্যান্টাসি। কিন্তু আমরা যদি মনে করি খুব ন্যাশনাল লেভেলে, ইন্টারন্যাশনাল লেভেলে, পলিসি লেভেলে খুব অনেক কাজ করতে পারি, সুনাম অর্জন করতে পারি, তাহলে কিছু পদ ক্রিয়েট হবে। বাংলাদেশে ফরেনসিক সাইকোলজি পদ ক্রিয়েট হলে আই থিংক আমাদের অর্গানাইজেশনের মাধ্যমে ক্রিয়েট হবে। আমরা যদি রিয়েল অর্থে বলি। কিন্তু বাংলাদেশে ফরেনসিক সাইকিয়াট্রি আছে কিন্তু। আপনারা জানেন কিনা? এনআইএমএস এ কিন্তু ফরেনসিক সাইকিয়াট্রি আছে। উনারা একমাত্র করে কি কার কি ডিসঅর্ডার আছে না আছে এতটুকু পর্যন্ত করে। বাট উনারা ইনভেস্টিগেশন করে না, রিহ্যাবিলিটেশন এর জায়গাগুলো করে না। কারণ ইনভেস্টিগেশন উনাদের এরিয়ার জায়গা না। অতএব আছে। চাইলে এরকম ১টা ২টা ডিপার্টমেন্ট খুলে ফেলতে পারবেন। কিন্তু প্রপার এই টুলস গুলো এনে শিখা, এত কোটি টাকা ইনভেস্ট করা, ডেডিকেশন নিয়ে থাকা খুব কঠিন হবে।
এর পরবর্তীতে আরেকজনের কোয়েশ্চেন হলো, হ্যাঁ, আমার লাইফের ক্যারিয়ার শুরু হয়েছে হ্যান্ড রাইটিং অ্যানালাইসিস দিয়ে। এর পরবর্তীতে আমি এনএলপি মাস্টার প্র্যাকটিশনার হয়েছি, তারপরে সিবিটি ট্রেনার হয়েছি, তার পরবর্তীতে বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালিস্ট হয়েছি, এখন হলো পিএইচডি স্কলার। অতএব ধাপে ধাপে অনেক কিছু হচ্ছে লাইফে শিখেছি। আপনি যদি হ্যান্ড রাইটিং দেখে হচ্ছে, হ্যান্ড রাইটিংটা হচ্ছে কি, হ্যান্ড রাইটিং দেখেও ক্রিমিনালদের বিহেভিয়ার বোঝা যায়, বাট হ্যান্ড রাইটিংটা গ্রাফোলজি হচ্ছে প্রজেক্টিভ টেস্ট। আপনারা সাইকোলজি ব্যাকগ্রাউন্ডে এটা পড়েছিলেন, টিএটি থ্যামেটিক, তারপরে রোশার্ট, এই আপনারা এই টেস্টগুলো পড়ছেন, এগুলো কিন্তু অনেক ডিটেলসে পড়া নাই। এই গ্রাফোলজি এরকম প্রজেক্টিভ টেস্ট, যেটা হচ্ছে এক্সপার্টদের উপরে অ্যানালাইসিসটা নির্ভর করবে। এটা পিওর সায়েন্স না, এটা সুডো সায়েন্স বা লো সায়েন্সের দিকে চলে যাবে। যার কারণে হচ্ছে এটা কি, আপনার এটার অ্যাকুরেসিটা কারণ খুব বলাটা খুব কঠিন, কারণ কোর্ট হচ্ছে এমন একটা অ্যান্সার চায় যেটা সবাই একই বলবে। অতএব আমি অ্যাজ এ গ্রাফোলজিস্ট আমি যে ব্যাখ্যা বলবো আরেকজন অন্য ব্যাখ্যা বলবে, এই জন্য কোর্টের ক্ষেত্রে এগুলো অ্যাকসেপ্ট হয় না। বাট হ্যান্ড রাইটিং দেখে ইনভেস্টিগেশনে এতটুকু হেল্প হয়। যেমন ফরেনসিক সাইকোলজিরও অনেক কিছু হচ্ছে যে একদম প্রাইমারি এভিডেন্স হিসেবে আদালতে গ্রহণ করা হয় না, এটা সেকেন্ডারি এভিডেন্স হিসেবে গ্রহণ করা হয়। অতএব গ্রাফোলজি আরো এর থেকে নিচের কোয়ালিটি। এরপর আর কোশ্চেন কি ছিল? হ্যাঁ, এই তো, এছাড়া থ্যাংক ইউ। এই এতগুলো কোশ্চেন ছিল। সবাইকে থাকার জন্য অনেক ধন্যবাদ, আমার এই মানে খুব খোঁচানো কথাগুলো শোনার জন্য। না একদম স্যার, স্ট্রেট ফরওয়ার্ড। না স্যার, আপনাকে আমাদের মাঝে পেয়েছি এবং আমার সব থেকে বড় সৌভাগ্য যে আপনার সাথে আমি একই সাথে স্ক্রিন শেয়ার করতে পেরেছি। স্যার, আমি শেষ পর্যায়ে একটা জিনিস জানতে চাইবো যে আমাদের সাথে আজকে যুক্ত হতে পেরে আপনার অভিজ্ঞতা কেমন? হ্যাঁ, ভালো তো। আরেকটা হচ্ছে আমার এটা ভালো লাগতেছে, ছাত্রদের মধ্যে নতুন বিষয় জানার আগ্রহটা তৈরি হয়েছিল। যেমন তোমরা হচ্ছে যে হোয়াইট কলার ক্রাইম, ফ্রড, কর্পোরেট মাইন্ড নিয়ে জানতে চেয়েছিল। যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অর্গানাইজেশন সাইকোলজি করার কথা ছিল। বাট ওরা কখনো আগ্রহ হচ্ছে দেখায় নাই, বাংলাদেশের যতগুলো ডিপার্টমেন্ট আছে। অতএব তোমরা নতুন বিষয় জানতে চেয়েছো, যেটা আমার খুব ভালো লেগেছে। সাধারণত এটা কর্পোরেট লেভেল লোকরাই জানতে চায়, কিন্তু ছাত্রদের মধ্যে যে এরকম কর্পোরেট ক্রিমিনাল নিয়ে কাজ করবে মাইন্ড তৈরি হচ্ছে, যেটা আমার খুব ভালো লাগতেছে। এবং কথাগুলো খুব কোশ্চেন গুলো অনেক অ্যানালিটিক্যাল ছিল, যেটা খুব ভালো লাগছে। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা আপনার মূল্যবান সময় আমাদের সাথে দেওয়ার জন্য, সেই সাথে এত সুন্দর করে প্রত্যেকটা বিষয় আমাদের সাথে তুলে ধরার জন্য। আহ দর্শক, আমরা দেখতে দেখতে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আমি একটা ছোট্ট কথা বলতে চাই, আমরা শুধু নিজেরা ভালো থাকবো না, আমরা সবাইকে নিয়ে একসাথে ভালো থাকবো, ভালো থাকার চেষ্টা করব। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, মেক ইউর ওয়ার্ল্ড পজিটিভ। এই কথা বলে আমি আজকের এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি, নমস্কার। সবাই ভালো থাকবেন।